স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। আমার হাতে বামে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় কার পক্ষে নির্বাচন কমিশন। স্টুডিও আলোচনা শুরু করতে চাই শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের বৈঠক, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমিরের জন্য তারেক রহমানের সমান প্রোটোকল দাবি জামাতের, এবং মনোনয়ন বাছাইয়ের তো পক্ষপাতিত্বের অভিযোগ আছে। এই যে সমান প্রোটোকল দাবি জামাতের, বিএনপি কিভাবে দেখছে? কার কাছে দাবি করছে? প্রধান উপদেষ্টার কাছে। ভালো তো, এখন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। আমার কাছে মনে হয়েছে সব রাজনৈতিক দলেরই তার অবস্থান থেকে নিজেদেরকে সামনে নিয়ে আসার জন্য নির্বাচনে কিছু কেরি কাছে থাকে। একেবারে যদি কোনো রকম বক্তব্য না থাকে তাহলে তো টেলিভিশনের সামনে তো দাঁড়ানো গেল না। উনি যে কথাগুলো বলেছেন আমার বিবেচনায় তার অবস্থান থেকে সেটা বলেছে, কিন্তু বাস্তবতার ভিত্তি হচ্ছে সবাই তো একই অবস্থানে নাই। কেউ একেবারে মাটির মানুষ, তাকে পুলিশ দিলেও সে নেবে না। আবার পুলিশ ছাড়া অনেক মানুষ চলতে পারবে না। কেউ দেশে ছিলেন, কেউ বিদেশে ছিলেন। এবার ইলেকশনটা অন্য কোনো যে কোনো সময় থেকে মানে একরকম অন্যবারের সাথে মেলালে চলবে না। না, তারেক রহমান সাহেবের মানে যে পরিস্থিতি, যে অবস্থা, ধরেন বাংলাদেশে ফেরার আগেও কিছু মানে কি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছু ঘটনা ঘটছে, পরেও ঘটছে। তো সেই জায়গায় যদি প্রশাসনের থেকে উদ্যোগ নিয়ে থাকে, অন্যদের ক্ষেত্রে যদি এই ধরনের অবস্থা থাকে, আমি বলবো সেগুলো ক্ষেত্রে গুরুত্ব দেওয়া। এটা তো বলা লাগবে না, কারণ নির্বাচনে যে কোনো একটা দলের দায়িত্বশীল নেতা যদি কোনো বিপদে পড়ে যায় বা কোনো একটা ভালো মন্দ কিছু হয়, সেটা নির্বাচনের উপরে গিয়ে পড়বে, প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে। তো এটা বলা লাগবে কেন? এটা তার আগে থেকে আমার বিবেচনায় এটা করা উচিত। কারণ পতিত সরকারের কাছ থেকে যেমন টাকা উদ্ধার করা যায় নাই, একটা অস্ত্র নিচে কিনা আমার কাছে সন্দেহ আছে। তারা তাদের অস্ত্র তাদের কাছেই আছে। দুই ধরনের অস্ত্র, একটা অবৈধ অস্ত্র আর একটা বৈধ অস্ত্র। মানে পতিত সরকারে তখন দখলদার প্রধানমন্ত্রী তার ছেলেপিলের হাতেও লাইসেন্সকৃত মানে অস্ত্র দিয়ে গেছে, একটাও উদ্ধার হয় না। সেই কারণে মানে খুব ভালো অবস্থা চলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমার কাছে মনে হয় না। স্ব ক্ষেত্রে দলীয় বিবেচনায় যারা মানে এই নিরাপত্তাজনিত ব্যাপারে সতর্ক আছে অথবা ভূমিকা রাখার কথা ভাবছে পরিকল্পনা অনুযায়ী, তাদেরকে তো ধন্যবাদ দেওয়া হচ্ছে। বরঞ্চ সমালোচনা না করে তার থেকে শিক্ষা নিয়ে বর্তমান অবস্থার প্রেক্ষিতে এগিয়ে যাওয়া ভালো। জামাত আরো অভিযোগ করছে যে নির্বাচন কমিশনকে একটি দল মানে বিএনপিকে তো বোঝানো হচ্ছে নিরন্তর চাপ দিয়ে যাচ্ছে এবং ডিসিএসপিরা পক্ষপাতিত্ব করছে। এই অভিযোগ তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে দিয়ে আমি যত জানি, মানে আমি সম্পূর্ণটা না শুনলো, জামাত একটা না একাধিক মন্ত্রণালয় কন্ট্রোল করছে। এত কন্ট্রোল বোধহয় ক্ষমতায় আসার পরে আর কেউ করে নাই। যদি ক্ষমতার যেদিন প্রধান উপদেষ্টা ক্ষমতা নেয় নাই, তখনও সেনাপ্রধান ওয়াকার সাহেব, তাই না? তো ওয়াকার সাহেব মানে আমাদের কোরআনে আছে না, পড়ো। আর ওয়াকার সাহেব প্রথম কথা হচ্ছে জামাত জামাত মিনিমাম 2 বার উচ্চারণ করছে। সেই জন্য কার সঙ্গে কার সম্পর্ক এটা মানে এটা বলা ঠিক হবে না, ওরা হয়তো কষ্ট পাবে। জামাত সব থেকে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে, এত ভালো অবস্থানে বিএনপি কেন, কোনো দলই নাই। আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এই যে নির্বাচনী কেরিকেচা বলি, মারপ্যাচ বলি, এই জায়গায় যে বিএনপি জামাতের যে পাল্টাপাল্টি অভিযোগ, জামাত কি বলে আসলাম তো বললাম, আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখেন। শামসুজ্জামান দুদু বলছিলেন যে
জামাত মানে একাধিক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, জামাত বলছে বিএনপির কথা ছাড়া ডিসিএসপিরা, এই যে নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ডটা কোথায়, এবং জামাত যে প্রোটোকল চাইলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। না, এটা তো ঠিক যে আপনি দেখেন, আপনি আমাদের কথাও যদি ভুলে যাই, আমরা একজন উপদেষ্টা এটা বলছিলেন না যে তাদের কাছে যে আসছে 2 দলের কথা বলছিলেন, ভাগাভাগির কথা বলছিলেন। তা আমরা কিন্তু ওই সময় থেকে বলে আসছিলাম যে এটা কে না জানে, আপনি কারোর কম বেশি থাকতে পারে, কিন্তু এরকম ভাগাভাগি করেই তো বিভিন্ন জায়গায় আছে। যার জন্যে এই কথাটা আমি একটু রিপিট করি যে প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন প্রথম দিন দেখা করি তখন ওনারা মানে দায়িত্ব ছিলেন না, কিন্তু যারা ছিল আমি তো বলি এগুলো উন্মুক্ত করুক, একেবারে আমি দায়িত্ব নিয়ে বলি। মানে 8 আগস্টের পর 8ই আগস্টের পর 12ই আগস্ট একেবারে আমরা 2টা কথা বলছিলাম ওনাকে, ওনার কথা শোনার পরে, যে দয়া করে আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনার সম্পর্কে মনে হয় কোনো গোষ্ঠী বা কারোর স্বার্থ রক্ষা করছেন, কারণ এইবার আন্দোলনে কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই। তা কি, যেমন তখন বলছিলাম ওই যে সেনাপ্রধানের বক্তব্যটা, যেটা দুদুভাই এখানে বললেন। আরেকটা বলছিলাম যে দেখেন আপনাকে রিপ্লেস করতে হবে, তো তার জন্য অল্প সময় হলেও আপনি ন্যূনতম একটা নীতিমালা তৈরি করেন যাতে দল নিরপেক্ষ ব্যক্তিদের দিতে পারেন। তো উনি তো দেন নাই, আমাদের কথা শোনে নাই, আমাদের কথা তো শোনেই না। যাই হোক, তো উনি বারবার যাদের কথা শোনে, এবং তারা তো অনেক ক্ষেত্রে আমি তো দেখি বায়াসড ফর্মে বলে, আর যে জামাত ইসলামের কথা বলছেন কেনা জানে তাদের আধিপত্য আপনি সেক্রেটারিয়েট থেকে শুরু করে অন্য জায়গায়, বরঞ্চ আমার কাছে মনে হয় অনেক সময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করার জন্য এই কাজগুলো অনেক সময় করা হচ্ছে। কিন্তু আমার ক্ষোভটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন, তারা তাদের যদি দায়িত্বশীল আচরণটা ঠিকমতো করতো, ন্যায্য কোনো কথা থাকলে অবশ্যই সেটাকে পাত্তা দিতে হবে, আমার সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তারা যদি পজিটিভ দায়িত্ব বলতে নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব, যেমন আমরা সরকারকে বলছিলাম যে আপনি যখন এই নির্বাচন হয়ে গেল 3 মাস বা ঘোষণা হয়ে গেল, তখন তো আপনার নিজেকেই সাজাইতে হবে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার কিনা, সেই কাজটা আপনি করেন। আর নির্বাচন কমিশন, একটা কথা আমাকে বলতেই হচ্ছে যেহেতু ওই যে আপনি করছেন, দেখেন আমি অন্য অনেক কথাই বাদ দিলাম, এই যে শুনানি যেটা হচ্ছে শেষ হলো 9 দিন, আমাদের এটা শুনে রাখেন, কমিউনিস্ট পার্টির আমার 65 জন প্রার্থী ছিল দলের, আর আমাদের জোটগতভাবে আমরা যে বামদের যে জোট তাতে 151, সিপিবির 25 জনেরই আপনার স্থগিত বা বাতিল হয়েছিল, কিন্তু শুনবেন 25 জনই আমরা ফিরে পেয়েছি। সুতরাং এখন আমি কথা যে আমি এটা ইচ্ছা করে এখানে কোনো ক্ষোভ প্রকাশ, প্রথম দিন আমি নিজেই ছিলাম অভিজ্ঞতা নেওয়ার জন্য, পরে আর যাওয়ার দরকারই হয়নি, আমাদের উকিলই যথেষ্ট বা প্রার্থী, এটা কোনো সমস্যা মনে করি নেই। কিন্তু আমরা ক্ষোভ প্রকাশ না করেই জেনারেলি যেটা বোঝার জন্য বলছিলাম, ধরুন আমি যদি হলে কি বুঝতাম যে আচ্ছা আমি দেখলাম যাদেরকে রিটার্নিং অফিসার অন্য জায়গায় নিয়োগ দিয়েছি, হয়তো আমাকে বহু রিপ্লেস করতে হয়েছে, তাদের কিছু যদি কি বলবো যে পরিকল্পিত ত্রুটি না থাকে, আমি কিন্তু অভিযোগ এখনো করার পক্ষে না, কিন্তু এই অভিজ্ঞতা থেকে তাদেরকে তো আপনাকে কি বলবো যে আরো যোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ তাই না হলে আপনি বলেন যে একই কারণে, যে কারণে আমি আমার দলেরই বলছি যে 65 থেকে আপনি যদি 25 বাদ দেন, 40 জন যে কারণে অন্য জায়গায় মনোনয়ন পেল, আর এই 25 জনের মধ্যে 21 জন একই কারণে তাদের বাতিল করা হলো, তাহলে রিটার্নিং অফিসারগুলোর নিশ্চয়ই, আমি কিন্তু এখনো বলছি না যে কেউ মানে কি বলবো পক্ষপাতিত্বমূলকভাবে করছে, আমি এই কথা এখনো বলতে চাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই এক একজনের আপনি উত্তর দিতে পারেন, এক একজনের হিসাব নিকাশ আলাদা, কিন্তু এত যে ফারাক, তাহলে এখনই তো সময় আছে নির্বাচন কমিশনকে তো দ্রুততার সাথে এই গ্যাপগুলো পূরণ করার হাঁটতে হবে। কারণ আমরা এটা মনে রাখি অলওয়েজ, বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং বামদের পক্ষ থেকে, যে আমরা তো একটা জটিল পরিস্থিতির মধ্যে আছি এবং জটিল পরিস্থিতির মধ্যে নির্বাচন করছি, নর্মাল পরিস্থিতি না, সুতরাং সব কিছু একেবারে মেলা ভালোভাবে হবে সেটা আমি আশা করছি না। তার একটা কারণ সেটাও বলি যে সরকারকে আমি অভিযুক্ত করতে চাই, পরের বার যখন অক্টোবরে দেখা করলাম, সেটা সম্ভবত 5ই বা 8ই অক্টোবর লিখিত কাগজ আছে, আমরা বলেছিলাম ওই 24 সালের কথা বলছি, যে আপনাদের মূলত নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আলোচনা শুরু করে ওই কাজটা করেন, তো ওরা তো করেন নাই, এখন করবোটা কি? এখন কি ওনাদেরকে বলবো নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আরো 1 বছর সময় নেওয়া উচিত? ভাই দরকার নেই, মাপ চাই, 12 তারিখে যে ঘোষণা করছেন একটা ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন করেন, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেন, বাকিটা আমরা ফয়সালা করে নেবো। তা আমার এই কথার মধ্য দিয়ে আমি যেটা বলতে চাইছি, এখনো যে সময়টা মাত্র অল্প কয়েকদিন সময়, এইগুলো অভিজ্ঞতার ভাবে নিক,
এবং সুমোটো বলে যে জিনিসটা আমরা বহু আগে নির্বাচন কমিশনকে বলেছি, তাকেও ভূমিকা পালন করতে হবে, সুমোটোর ভূমিকা, সেই জায়গাটা করে যাতে 12 তারিখে যে সংকটগুলো এখনও আছে সেটার উত্তরণ ঘটিয়ে একটা ভালো নির্বাচন করতে পারি, এবং অন্ততপক্ষে সরকার এবং নির্বাচন কমিশনকে যাতে প্রশ্নবিদ্ধ না করা যায় সেই কাজ করতে পারে। এই কথার মধ্য দিয়ে আমি কিন্তু বলতে চাইছি, আর নিশ্চয়ই বুঝছেন, সরকার এবং নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি। জি, আবার আপনার কাছে আসবো। অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, এই যে সরকার এবং নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতার প্রশ্নে পরীক্ষায় পুরোপুরি উত্তরাতে পারলো না, এবং জামাতের আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যে অভিযোগগুলো শামসুজ্জামান দুদু বলছিলেন, আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে অভিযোগ পাল্টা অভিযোগ এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা আপনিও দেখেন কিনা? শুরু করবার আগে সরকারের প্রেস উইং এর আমাদের সঙ্গে যে বন্ধু আছেন, আমরা 3 জন মিলে যে পরিমাণে প্রশ্ন তৈরি এই জন্য তার কাছে শেষ, আমি বারবার তার দিকে তাকাচ্ছি এবং দেখছি যে কতটা তিনি এই জন্য তার কাছে স্থিতির উপর নির্ভর করছেন না লিখে, তো দেখা যায় যে কি আমার দিক থেকে একবার মনে করতেছেন নাকি তিনি একজন উপদেষ্টা হিসেবে যে আমরা 3 জন মিলে তার জন্য প্রশ্ন প্রস্তুত করছি। দেখুন, একটা বাড়তি নিরাপত্তা যিনি পাচ্ছেন বা যারা পাচ্ছেন তার ব্যাপারে দুদু ভাই একটা তার বক্তব্য দিয়েছেন, আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না। কোন দেশে যেখানে দ্বিদলীয় শাসন ব্যবস্থা আছে, সেখানে নির্বাচনের একটা প্রক্রিয়া যাবার পরে তারা রাষ্ট্রীয়ভাবে সমান নিরাপত্তা পান, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। তো আমাদের এখানে ওরকম কোনো ব্যবস্থা নাই, যে একটা পর্যায়ে গিয়ে হয়তো আগে যখন ছিল তখন হয়তো প্রেসিডেন্সিয়াল ফর্মে বা মোটামুটি বড় দুটো দল হয়তো কিছু সুযোগ সুবিধা পেতেন, কিন্তু আইনগত ওরকম কোনো বিষয় আমাদের মধ্যে নেই। এটা নিরসনের সবচেয়ে ভালো উপায় হলো জনসম্পৃক্ততা বাড়ানো। এখন কে পাবেন কে পাবেন না, এখন আমরা অনেক সময় বড় দল ছোট দল এরকম বলি, কিন্তু এটা এই মুহূর্তে বলার সুযোগ নেই। কে বড় কে ছোট এটা কে ব্যাখ্যা দেয়? কেউ বলতে পারে যে আমি যে 250 আসনে দিয়েছি, আপনি আমাকে ছোট বলেন কি করে? আমরা যদিও জানি অনেক দলের ব্যাপ্তিয়ত নেই, সাংগঠনিক তৎপরতা নেই, কিন্তু নির্বাচনের আগে তো এইভাবে লেভেলিং করা যায় না। তো নির্বাচন যখন চলে, জমজমাট অবস্থা থাকে, জনগণের কাছে যায়, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় থাকেন, তখন আর কি এত নিরাপত্তার প্রয়োজন পড়ে? যে বেগম খালেদা জিয়াকে নিয়ে এত স্মৃতিচারণ হচ্ছে, স্মরণ হচ্ছে, উনি যখন বিরোধী দলে ছিলেন তখন কোন প্রোটোকল পেতেন? আমার তো এই অনুষ্ঠান করতে হতো মনে হচ্ছে যে আমার যে এলাকা, সেই বাসার স্কুলের মাঠেও তাকে নির্বাচনী জনসভা করতে গেছে, তখনকার হয়তো 2-1 জেলা পর্যায়ের নেতা সেখানে ছিলেন, তারা অনেকে বেছে নাই। তো কিছুই তো দেখিনি, মানে পুলিশও সেখানে দেখেছে বলে মনে হয় না মাঠে। কোনো রকম আরও বড় বড় নেতাদের উদাহরণ দেওয়া যাবে। তো তারা কি প্রোটোকল পেলাম, কি সুবিধা পেলাম, এগুলো নিয়ে তো তারা কখনো আলাপ আলোচনা করেননি। কারোর ক্ষেত্রে বড় ঝুঁকি থাকলে রাষ্ট্র যদি মনে করে, সেটা রাষ্ট্রের বিবেচনা, সরকারের বিবেচনা। কিন্তু আমি রাজনীতি যারা করেন তারা রাজনীতির মানুষ হিসেবে মানুষের কাছেই থাকা শ্রেয়, সেটাই তার বড় নিরাপত্তা। এই অনুষ্ঠানে আসবার আগে নাম বলছি না, আমাদেরই বন্ধুজন, দীর্ঘদেহী মানুষ, সুদর্শন, কয়েকজন লোক নিয়ে দাঁড়িয়ে আছেন এই ধরুন মধ্যরাতের কাছাকাছি। কোনো নিরাপত্তা ঝুঁকি থাকলে তো তিনি বাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন না। তার মানে তিনি জানেন এলাকা তার পরিচিত, চেনেন, জানেন, তার দরকার নেই। তো এটাই সবচেয়ে বড়, জনগণের শক্তির উপর আস্থা রাখলে আমার মনে হয় যে এই বিতর্কের দরকার নেই। কিন্তু যে প্রসঙ্গ থেকে এটা উঠেছে, তার আগে যেটা বলে একটু দুদভাইয়ের কথা ধরে, আমাদের এই মুহূর্তে বরং দাবি হওয়া উচিত ছিল অস্ত্র উদ্ধার হলো কিনা, সেটা অবৈধ অস্ত্র, লুট হয়ে যে অস্ত্রগুলো উদ্ধার করা গেছে কিনা। আমাদের এই মুহূর্তে দাবি দরকার ছিল যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে কিনা। কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারছেন না। নির্বাচনী অন্যান্য যে পরিবেশগুলো আছে, সেটা আচরণ বিধি লঙ্ঘনই কিন্তু একমাত্র পরিবেশ না। প্রচুর লোক হতাহত হয়েছেন এই নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে যদি দেখি, সংখ্যা কিন্তু কম না। এবং তার সব কিছু যে অন্যরা এসে করেছে তা না, নিজের দলের মধ্যে ঘটেছে, আততায়ী করে গেছেন, আমরা অনেকের ক্ষেত্রে জানতে পারিনি। সেই অবস্থার পরিবর্তন দরকার। আমাদের যেটা দরকার এই মুহূর্তে যৌথ বাহিনী কিভাবে কাজ করবে, যেটুকু পুলিশ বাহিনী আছে সেটা পূর্ণাঙ্গ না, তারা কিভাবে কাজ করবেন, কি ভূমিকা রাখবেন, সেগুলো নিয়ে রাজনীতির নেতারা কথা বলুক এবং আমাদের কাজটা দিক যে না এটা নিয়ে আমরা আলোচনায় আছি। কিন্তু এর বাইরে যে আলোচনাগুলো উঠছে, ডিসিএসপিরা কার পক্ষপাতিত্ব করছে, আমি আসছি ওখানে, কিন্তু এর বাইরে যদি ওই আলোচনা আমরা প্রলম্বিত করতে থাকি, যেটা অনেকেরই আসলে আমাদের পক্ষে আলোচনা করাটা কঠিন, কারণ নিরাপত্তার ঝুঁকি নিরূপণ করা সরকার পক্ষ কিভাবে করেছেন এগুলো খুব প্রকাশ্য আলোচনা করে খুব বেশি দূর এগোনোটা একটু কঠিন হয়ে যায়। আলোচনা করা যেতেই পারে রাজনৈতিকভাবে। আর জামাতের প্রসঙ্গ এবং বিএনপি প্রসঙ্গ দিয়ে বলি আপনার কথার উত্তরটা। বিএনপি দুটো দাবি করেছেন, অভিযোগ যে ঢাকায় ভোটার স্থানান্তর করা হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ আছে। ভোটার তার পরিবর্তন করতে পারে, মানে ভোটারের এলাকা পরিবর্তন করতে পারে, একটা পদ্ধতি আছে। কিন্তু এটা যদি সত্যি এই দাবির ভিত্তি থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি না, আমি জানি না যে কি পরিমাণ
ভোটার স্থানান্তর হয়েছে। যদি এখন এই অভিযোগ সত্যি হয়, হ্যাঁ, দেখুন অনেকগুলো কারণে হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দীর্ঘদিন আমাদের এখানে ধারাবাহিক নির্বাচন হয়নি, স্থানীয় নির্বাচন ঠিকমতো হয়নি, জাতীয় নির্বাচনের কোনো ধারাবাহিকতা নেই। ফলে ভোটের যে জনমিতিক তথ্যগুলো আমাদের থাকা দরকার সেই তথ্য কিন্তু আমাদের কাছে নাই, এবং মানুষের গমনাগমনের তথ্যগুলো আমাদের কাছে একেবারেই থাকে না। যে কি পরিমাণ লোক ঢাকায় প্রবেশ করে, বের হয়, কতজন লোক স্থায়ীভাবে এখানে থাকে, এই আলোচনা কেউ শুনতে চান না। তারা মনে করেন যে শুধু প্রত্যেকে ভোটার, ভোটের আগে জনগণ থাকে না, তারা ভোটারে পরিণত হন। কিন্তু এই মানুষগুলো কি পরিমাণে ঢাকায় ঢোকেন, ঢাকা এবং ঢাকার পাশে কিন্তু অনেক বড় বসতি জায়গা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, এরকম যদি ধরেন, এগুলো ইউরোপের এক একটা অঞ্চলের সমান যদি জনসংখ্যার অর্থে ধরেন। তারা কতজন এখানে আসেন, কতজন এখানে আসলে স্থায়ীভাবে থাকেন, চাকরি বাকরি করেন, তাদের প্রকৃতপক্ষে এটা স্থানান্তরের প্রয়োজন আছে কিনা, এই আলোচনা কিন্তু বাংলাদেশে আমি আগেই বলেছি, যেহেতু নিয়মিত হয় না, এই ডেমোগ্রাফিক্স আমাদের কাছে নাই এবং আমরা এই আলোচনা কখনো করি না। সেটা হলে একরকম, কিন্তু যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়, যে না একটা বিরাট অংশকে এনে কোনো আসনে, এটা হতে পারে। ঢাকা দেখেন আমাদের এককেন্দ্রিক দেশ, এটা অনেকগুলো প্রদেশ না, অতএব ঢাকা খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে এরকম সুবিধা নেওয়ার থাকলে সেটা খতিয়ে দেখা। দ্বিতীয়, উনি যেটা বললেন, যেটা আরও গুরুতর অভিযোগ, যেটা সত্যি আমিও জানতে কৌতূহলী, যে কোনো দলের কথা বলা হচ্ছে যে তারা এনআইডির কপি নিচ্ছেন বাড়িতে গিয়ে, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে। এটা তো ভয়াবহ ব্যাপার। এটা যদি ঘটে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা দেখার। আর জামাত যে অভিযোগ করেছে, মাত্র আমিও সংবাদটি পড়ছিলাম অনলাইনে, যে ডিসি এবং এসপিরা পক্ষপাত। মানে একদিকে আমরা বলছি যে জামাত প্রশাসনে ঢুকে গেছে এরকম, আবার জামাতই বলছেন যে ডিসি এবং এসপিরা বায়াস হচ্ছেন। আমাদের একজন তরুণ উপদেষ্টা, এখন তিনি পদত্যাগ করেছেন, প্রিন্স ভাই যে অনুষ্ঠানে জ্বালামি বক্তৃতা দিয়েছেন, ওই অনুষ্ঠানের আর একদিন তিনি বললেন যে এরপরে 13 জন উপাচার্য ঠিক করা হয়েছে, তার মধ্যে মোটামুটি তারা ভাগ বটরা করে নিয়েছে, এক দলের 10 জন, আরেক দলের 3 জন। দেখেন, এরকম কথা যদি ক্রমাগত আসতে থাকে তাদের দিক থেকে, তাহলে জনগণ কি ভাববে, ভোটার কি ভাববে? আপনার এটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিউমার তৈরি করা লাগবে না। এই ধরনের বক্তব্য হলে অস্বস্তি তৈরি হবে, গুজব তৈরি হবে, এবং আরেক ধরনের সন্দেহ তৈরি হবে। জি, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ, ইচ্ছা করে আপনার কাছে শেষে এলাম, এই যে 3 জনের মন্তব্য শুনছিলেন, এবং জামাত যে প্রোটোকল চাইলো সরকার কি ভাবছে, এবং এই যে হুসেন প্রিন্স বলছিলেন 5 আগস্টের পর 8 তারিখ বলি, 12 তারিখ বলি, প্রধান উপদেষ্টাকে নানা কিছু লেখা হয়েছিল, বলা হয়েছিল, তিনি শুনলেন না, করলেন না, এবং সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ, নির্বাচন কমিশন তো আপনি বলবেন না, কিন্তু সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। এটা আমাদের জন্য কিছু জায়গায় খুব মুসিবত থাকে, মানে এর দায়িত্বের কারণে কিছু কথা বুঝলেও রিপ্লাই থাকলেও অনেক সময় দেয়া যায় না, যেটা পলিটিশিয়ানদের জন্য বা বিশ্লেষকদের জন্য খুব সহজ। তো যে জায়গায় দেয়া যায় না সেই জায়গায় দিব না। আর ইলেকশনের শিডিউল ঘোষণার পরে আরেকটা মুসিবত নতুন করে তৈরি হয়েছে, কিছু কিছু ইস্যু আসে যেটা ইলেকশন কমিশনের, যেটা নিয়ে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা মুশকিল। আবার ব্যক্তিগতভাবে আমার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি 15 বছর। আমি নির্বাচন কমিশন, সংসদ, পলিটিক্যাল পার্টি এগুলি কভার করার সুবাদে কিছু কিছু কালচারের সঙ্গে, পলিটিক্যাল প্র্যাকটিসের সঙ্গে আমি খুবই পরিচিত। এর ফলে প্রথম কথা আমি বলি, লেভেল প্লেইং ফিল্ড বলে যেই জিনিসটা আমরা বলি, লিটারেলি বা আক্ষরিক অর্থে এর কিন্তু মানেটা সঠিক না। সঠিক হলে তো এখন দুদুভাইয়ের আসনে যে ফর এক্সাম্পল গণ অধিকার পরিষদের ক্যান্ডিডেট, দুদুভাই যদি ক্যান্ডিডেট হন, সেখানে আপনি যদি দুজনকে লেভেল প্লেইং করতে যান, আপনি করবেন কিভাবে? পার্সোনালি ওনার যেই পলিটিক্যাল ক্যাপাসিটি, ওখানে তার যেই কম্পিটিটর, তার ক্যাপাসিটির জায়গা যদি সেটা না হয়, রাষ্ট্রের, সরকারের, নির্বাচন কমিশনের কারো তো দায়িত্ব না যে আরেকজনের পলিটিক্যাল ক্যাপাসিটি তৈরি করে দিবে। সেজন্য লেভেল প্লেইং ফিল্ড টার্মটা আসলে ইউজ হয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার অর্থে। প্রশাসন সেই জায়গায় নিরপেক্ষ থাকতে পারছে কিনা। লেভেল প্লেইং ফিল্ড বলে যে আওয়াজটা আমরা এখন পর্যন্ত তুলি, এটা অনেকটা এখন পর্যন্ত পলিটিক্যাল রুটিন ডিসকাশন। পলিটিক্যাল পার্টিগুলি টু সাম এক্সটেন্ট কোনো না কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আলোচনায় থাকতে হবে, আলোচনায় থাকার জন্য কোনো কোনো ক্ষেত্রে করেন। আদারওয়াইজ আপনি অফিসিয়ালি যখন ক্যাম্পেইনিং শুরু হবে, সেই সময় গিয়ে যদি কারো ক্যাম্পেইনিং, অফিসিয়াল ক্যাম্পেইন করার সময় আপনি বাধা দেন, কোনো জায়গা থেকে বাধা সৃষ্টি হয়, তখন একটা অভিযোগের অ্যাটলিস্ট গ্রাউন্ড তৈরি হয়। তার আগে সেটা হয় না। জামায়াতের আমির যেই কথা বলেছেন বা যেভাবে এসেছে আপনার বক্তব্যে, জনাব তারেক রহমানকে রাষ্ট্র যে প্রোটোকল দিচ্ছে, খুব পরিষ্কার করে বোঝেন। এটা আমি মনে করেছিলাম দুদুভাই যখন আলোচনা করছিলেন তখন পরিষ্কার হয়ে যাবে, আমার আর কিছু বলা লাগবে না, আমার না বলা লাগলে ভালো হতো আমার পজিশন থেকে।
রাষ্ট্র কি প্রোটোকল দিচ্ছে তারেক রহমানকে? আপনি তো সাংবাদিক, বলেন তো। তারেক রহমান তার পার্টি, তার ক্যাপাসিটিতে উনি সিএসএফ এর প্রোটোকল নিচ্ছে, সেটা তো নিজেদের। এটা উনাদের। এটা যদি এখন প্রিন্স ভাই যদি নিচে নিয়ে আসেন যে ধরনের লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে, আমি আপনি কি বাধা দেওয়ার কেউ আছি? নেই। বরঞ্চ একটা পার্টিকুলার ইনসিডেন্টের পরে সরকার প্রার্থীদের, পোটেনশিয়াল পলিটিশিয়ানদের নানান নিরাপত্তা অবস্থা অ্যাসেস করেছে, করে সেই জায়গা থেকে সুনির্দিষ্টভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, পার্টিগুলির সঙ্গে যোগাযোগ করেছে, পার্টিগুলির জন্য নিরাপত্তার কী ধরনের মডিউল হওয়া উচিত। অর্থাৎ এটা তো খুবই সত্য যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, তাই না? সেই এক্সট্রাঅর্ডিনারি টাইমে পলিটিক্যাল পার্টিগুলি পার্টি হিসেবে, পার্টির ক্যান্ডিডেট হিসেবে কি কি ধরনের ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তার জন্য জিনিস ফলো করবেন। খেয়াল করুন, আমি, আপনি, আমরা প্রত্যেকজন মানুষই আমরা এই সোসাইটিতে চলাফেরা করি। ধরুন মোবাইলে প্রতিনিয়ত আমরা নানান ধরনের সচেতনামূলক ভিডিও দেখি, টিকটক দেখি না, আমরা কতটা আর ফলো করি। কিন্তু একটা পরিস্থিতি আমাকে বাধ্য করবে, যখন আমি একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাব যে এই ধরনের মেসেজ আসলে আমি সেখানে ক্লিক করব না, এই ধরনের বিজ্ঞাপনে আমি প্রলুব্ধ হব না, এটাই তো ব্যাপার। সুতরাং কিছু প্রোটোকল থাকে যে আপনি যখন বাসায় থাকবেন কোন কোন ধরনের জিনিসে আপনি রেসপন্স করবেন না, আপনি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাবেন কি কি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এই বাস্তবতায় হুট করে আপনি নতুন কেউ এসে আপনাকে যদি অফার করে আপনার সঙ্গে আমি ক্যাম্পেইনে থাকতে চাই, আপনি তার বিষয়ে যাচাই বাছাই করবেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। এগুলি একদম খুব নর্মাল বিষয় আমি বললাম। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী টোটাল বিষয়গুলিকে অ্যাসেস করে এক ধরনের মডিউল তৈরি করেছেন, পলিটিক্যাল পার্টিগুলিকে সেটা শেয়ার করা হয়েছে। সেটার আলোকে আমরা মোটামুটি নিশ্চিত যে পার্টিগুলি সেটা রেসপন্স করছে। পোটেনশিয়াল ক্যান্ডিডেটদের মধ্যে যারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন তারা মনে করেন এই নামগুলি বলা আমাদের জন্য বিপজ্জনক, অনেক ক্ষেত্রে ওনারা বলতে চান না, এটা ডিসক্লোজ করতে না চাইলে করা যাবে না। অনেকে নিরাপত্তা নিয়েছেন, কেউ কেউ খুব সম্মানের সহিত না করেছেন যে আমার নিরাপত্তার প্রয়োজন নেই। এটা ব্যক্তিও কিন্তু তার নিরাপত্তা বিষয়টা এক ধরনের অ্যাসেস করতে পারে খুব কমন সেন্স খাটিয়ে। জামাতের আমির তো নিরাপত্তা নিয়েছেন, অবশেষে প্রয়োজন হয়েছে, উনি আরো নিরাপত্তা চান, রাষ্ট্র যদি না দেয় তখন আপনি বলবেন দেয়নি। একই সঙ্গে আপনার নিরাপত্তা অ্যাসেস করবে আপনার সকল সার্কামস্টেন্সেস বিবেচনা করে। সেই জন্য যদি আপনাকে অনেক বেশি 3 জন পুলিশ দিতে হয় দিবে, আর প্রিন্স ভাই যদি মনে করে আমার পুলিশই দরকার নেই, নিব না, তখন যদি প্রিন্স ভাই ক্লেম করে যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, ওনাকে 3 জন দিয়েছে, এটা হচ্ছে অ্যাসেস করতে হবে। অ্যাসেসমেন্ট অনুযায়ী যখন ফুলফিল করা হবে, রাষ্ট্র বা দায়িত্বশীলরা, অথরিটি নিরপেক্ষ থেকে, দ্যাট ইজ দ্য লেভেল প্লেইং। ডিসিএসপিরা পক্ষপাতিত্ব করছে, ডিসিএসপি পক্ষপাতিত্ব, প্রশাসনের জামাতের নিয়ে আধিপত্য, 3 জন উপদেষ্টা অ্যাটলিস্ট জামাতের হয়ে কাজ করছে, তাহলে বাকি যে 21 জন আছে তারা কার হয়ে কাজ, এগুলো ইন্টারেস্টিং আলাপ, খুবই পলিটিক্যাল। এগুলিতে সরাসরি রেসপন্স করাটা মুশকিল। কারণ আপনি খেয়াল করুন যে ইলেকশন কমিশন ভিতরে আজকে আপনি এই নমিনেশন প্রসঙ্গে আসি, একটা বিষয় এসেছে, প্রিন্স ভাই বলেছে বলে ফেলি, যে সম্ভবত আপনাদের শোতে বা অন্য একটা শোতে আমি বলেছিলাম যে সময় যাচাই বাছাই প্রক্রিয়া চলছিল তখন রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে নানান ধরনের ফয়েজ আহমদ আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে ডিসিএসপিরা আসলে কার পক্ষপাতিত্ব করছে। ওই এই জায়গাতে যেখানে আটকে গেলাম, পরে ওই যে সিপিবির 25 জনের নমিনেশন বাতিল হওয়া এবং অপরাপর পলিটিক্যাল পার্টিগুলির বাতিল হওয়া নিয়ে খুব হইচই হলো। সম্ভবত আপনার সাথে বা অন্য কোনো একটা সাথে আমি কথাটা বলছিলাম। এটা বলছিলাম শুধুমাত্র আমার ওই পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে, যে সমস্ত গ্রাউন্ডে অনেকের নমিনেশন পেপার বাতিল হয়েছে, আমি তখনই বলছিলাম যে আমার ধারণা এর অধিকাংশই আপিলে ফেরত পাবেন। এটা খুব সিম্পল, একজন শিক্ষক আছে উনি বুঝেন, সব পরীক্ষক খাতা দেখার সময় এক ধরনের জাজমেন্টে যেতে পারে না। অনেক সময় খুব সিম্পল ইস্যুতে একজন ডিসি বা একজন রিটার্নিং অফিসার মনে করেছে যে না, এটা যেহেতু নিয়মের খানিকটা ব্যত্যয়, আমি দিব না, এটা আপিলের উনি বুঝে নিতে বললে নিবে। আরেকজন মনে করেছেন না, এই দায়িত্বই আমি নেওয়ার দরকার নেই। সো এই ধরনের বাস্তবতা থেকে যেগুলি হয়েছে সেগুলি খুব সিম্পল। আমাদের ইলেকশনের জন্য একটা আইন থাকে, নিয়ম থাকে, কখনো কখনো ওভাররাইটিং এর জন্য কেউ বাদ দিয়ে দেয়। সুতরাং এগুলি বাদ হয়ে এই ত্রুটিগুলি আমরা তখন ধারণা করছিলাম যে অধিকাংশ ফেরত পাবে, আসলে হয়েছেও তাই। আপনি যদি খেয়াল করেন যে অধিকাংশ ফেরত পেয়েছে। সো এটা দিয়ে যদি আপনি এখন ডিসিএসপিদের ধরুন, আমরা সাম্প্রতিক সময়ে একজন পুলিশের সম্ভবত কনস্টেবল হবেন, কোনো এক জায়গায় মানে খুব আবেগে পড়ে হাততালি দিয়ে ফেলেছেন, এটা নিয়ে ব্যাপক কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, এবং ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন পলিটিক্স ইজ ডিফারেন্ট থিং। আমরা কিন্তু পলিটিক্যাল অন্য জায়গায় পাল্টে ফেলতে পারিনি, এখনো আগের ধারায় পলিটিক্সটা আছে। এর ফলে বলার সময় যে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, সরকারি অফিসাররা তালি দিচ্ছে, একজন কনস্টেবল হয়তো তালি দিয়ে ইমিডিয়েটলি উনি বুঝতে পেরেছেন, উনি আবার জিহ্বায় কামড় দিয়েছেন, মানে এটা কি অ্যাপিয়ার করে কি উনি সরি এটার জন্য, কিন্তু আমরা এটাকে পলিটিক্যাল একটা টুলস হিসেবে নিলাম পলিটিক্সের জন্য, সেটা করলাম। সুতরাং ওই জায়গাগুলিতে আপনি, আমার মনে হয় না ডিসিএসপিদেরকে দিয়ে এভাবে ব্লেম করে, আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে এটা মাথায় রাখা উচিত, সিচুয়েশনটা এক্সট্রাঅর্ডিনারি,
প্রত্যেকে সহযোগিতা করতে হবে, বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে সহযোগিতা করতে হবে। যাদের বিষয়ে গ্রস কোনো এলিগেশন আসে, যদি কোনো ব্যত্যয় ঘটে ডেফিনেটলি সেটা সরকারকে জানাবে, সরকার ব্যবস্থা নেওয়ার থাকলে নিবে, আদারওয়াইজ সরকার ইলেকশন কমিশনকে কনভয় করবে বা ইলেকশন কমিশন রিটার্নিং অফিসাররা যে ব্যবস্থা নেয় সেটা নেবেন। অপরদিকে ঢাকায় ভোটার স্থানান্তরের বিষয়ে একটা অভিযোগ উঠেছে। আমি এটা সুনির্দিষ্ট করে বলি কোন দল বাকি আমি জানি না, তবে এতটুকু বলতে পারি ভোটার স্থানান্তর হওয়ার বিষয়ে একটি আইনি সুযোগ রয়েছে, সেটা তফসিল হওয়ার আগ পর্যন্ত হওয়া যায়। এখন আর কোনো ভোটার স্থানান্তর হওয়ার সুযোগ নেই। পার্টিকুলারলি যদি কোনো অভিযোগ থাকে ইলেকশন কমিশনে দিলে অবশ্যই আমার মনে হয় না ইলেকশন কমিশন এটাকে ওভারলুক করার কোনো সুযোগ আছে, সে জায়গা থেকে করবে। সুতরাং এই জায়গাগুলিকে বিবেচনায় রেখে আমরা একটা কথা আমি বলে শেষ করি আপনাকে এই পার্টে, সেটা হচ্ছে আমরা যে একটা জয়ফুল বা আমরা একটা পিসফুল ইলেকশনের কথা বলি, স্যার যেটা খুব ব্রাইটলি মেনশন করেছেন, কিছু কিছু ঘটনা ঘটেছে, একদম না ঘটলে খুব ভালো হয়। আবার আমাদের ইলেকশনের কালচারকে আমরা একবারে ভুলে গেলেও মুশকিল, কিছু কিছু ঘটনা এখানে ঘটে। বাট একটা ঘটনা এখানে ঘটেছে যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। ওনারা প্রত্যেকেই ইলেকশন অবজার্ভ এবং ইলেকশন করার প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ। বাংলাদেশের ইতিহাসে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আজকে পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে নমিনেশন ফাইলিং এর সময় কোনো ধরনের বাধা বিতণ্ডার ঘটনা ঘটেনি। ফর দ্য ফার্স্ট টাইম এই ইলেকশনে সেটা ঘটেছে। এটাকে আমরা একটা গুড স্টার্ট বলতে পারি, এটাকে ওয়েলকাম করে আমার মনে হয় আমাদের পরবর্তী স্টেপগুলি ইলেকশনের আর যেগুলি আছে সেগুলি এভাবে পার করতে পারি, দেন আমরা একটা আসলেই পিসফুল ইলেকশন পাবো। জি, আমরাও সেই প্রত্যাশা রাখি। শামসুজ্জামান দুদু, বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে কিনা ভাবছে এনসিপি? নির্বাচনে মাত্র 24 দিন বাকি, 24 বা 25 দিন। নির্বাচনে যাবে কিনা ভাবছে এনসিপি? এনসিপি সরি, অতি সম্প্রতি বিশেষত 5ই আগস্টের এই ঘটনা, ঐতিহাসিক ঘটনা, আমি সবসময় এই তরুণ বন্ধুদেরকে আমি প্রশংসা করি, আমি তাদেরকে অভিনন্দিত করি যে তারা যে ভূমিকাটা ওই সময় পালন করেছে। 36 দিন আমাদের প্রিন্স আরেকটা কথা বলে, খুব ভালো কথা, তার ও বলার আগে আমার মাথায় কাজ করেনি, যে এই 36 দিনের সঙ্গে প্লাস 5,000 দিনের একটা ব্যাপার আছে। তার মানে 17-18 বছর একটা আন্দোলন ছিল, তারও বেশি আন্দোলন ছিল, সেটা ভালো নির্বাচনের জন্য। তারপরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগে বাধ্য করা বা তার বিদায় দেওয়া। তো শেষ রাউন্ডের খেলাটা যারা করেছে তারা আমাদেরই সন্তান, তাদের আমাদেরই ভাই, ছোট ভাই। এবং সত্যি গৌরবের যে আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা একটা গণঅভ্যুত্থানের সময় ছিলাম, 90-এর গণঅভ্যুত্থানে, আর এরা 24-এ, এটা আরো বড়, আরো ভালো, মানে ইতিহাস খ্যাত ঘটনা। কিন্তু এই সম্ভাবনাময় রাজনীতির অংশটা যখন একটি নতুন রাজনৈতিক মানে প্ল্যাটফর্মই বলবো, রাজনৈতিক দল গঠন করেছে, তা আমি খুব আশাবাদী ছিলাম যে এরা খুব ভালো করবে অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের পাশাপাশি, যেহেতু তারা একটি মহতী কর্মের সৃষ্টির উল্লাসের একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আমার বিবেচনায়, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, যে আমরা পরিণত বয়সে অনেক ঘটনা আমরা দেখেছি, আমাদের চোখের সামনে ঘটেছে। এদের ঘটনাগুলো গত 18 মাসে আমরা যেটা দেখলাম, আছে না, ভালো ভালো ছেলে মেয়ে। কারণ আমরা ছাত্র রাজনীতিতে আসছি, আমাদের যারা সিনিয়র ম্যাক্সিমাম বিদায় নিয়েছে, আমাদের অনেক বন্ধু বান্ধব ইতিমধ্যে বিদায় নিয়েছে, এরাই তো আমাদের জায়গায় এসে দাঁড়াবে। যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি তারা প্রশ্নের বোধক অবস্থা সৃষ্টি করে তাহলে তারা সেই প্রশ্নবোধক অবস্থা নিয়ে নেতৃত্ব দেবে, সেটা সামগ্রিক হবে না। তো এনসিপির যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা কতটা ধরে রাখতে পারছে আমার মনে হয় দেশবাসীর সঙ্গে তারাও নিজেরাও বুঝছে। সর্বশেষ হচ্ছে তারা একটা ফ্রন্ট করেছে, যে ফ্রন্টটা হচ্ছে আমাদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামের সময় 10 দলীয় জোট। তো তাদের রাজনীতিটা তারা মানে অত বিস্তৃতভাবে বলে নাই, কিন্তু কয়েকটা চোখা চোখা শব্দে আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে তারা মধ্যপন্থীর রাজনীতিটা করবে, না বাম না ডান, যেটা অনেকটা বিএনপির ঘরানা এবং আরও কয়েকটি রাজনৈতিক দল আছে। তো ওই মানে রাজনীতি যেটাকে নির্বাচন কেন্দ্রিকও বলা যায়, কিন্তু তারা আলটিমেট মধ্য থেকে ডানে চলে গেছে বেশি। মধ্যটা এমন, না বামে না ডানে। জামাত ইসলাম এটা
নির্দিষ্ট ঘরানার রাজনৈতিক দল। বাংলাদেশের সব থেকে স্বাধীনতার প্রশ্ন যখনই ওঠে সব থেকে তার কথাটা সমালোচনামূলকভাবে আসে, যেটা আজ পর্যন্ত তারা এটা পরিষ্কার করতে পারেনি। এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা ছিল 71, তারা ভালো করে জাতির কাছে ভুলও স্বীকার করতে পারে নাই। তাদের সঙ্গে সে চলে যাওয়ার পরে মানে এই সমন্বয় অংশটাকে যতটুকু বাকি ছিল আমার বিবেচনায় যে আরও বিতর্কের মধ্যে নিজেদেরকে নিয়ে গেছে। এখন অপেক্ষা করার 25-26 দিন আছে খুব বেশি হলে। আমরা 12 তারিখের পরেই বুঝতে পারবো যে তারা কতটা ভালো করছে বা কতটা ভোটের মাঠে আসলে কি ফলাফল করলো। সেই জন্য বাকিটা আমার মনে হয় এই জায়গাটা আমরা রেখে দিতে পারি। তারা যা করেছে সেটা সফল না ব্যর্থতার দিকে একটু অপেক্ষা করলে আমরা বুঝতে পারি। আরেকটি বিষয় আপনার মন্তব্য জানবো আমরা। আজকেও নির্বাচন কমিশন মানে ঘেরাও করে রেখেছিল ছাত্র দল এবং এই যে একটি বিশেষ দলকে সুবিধা, এবং আগামীকালও যেদিন আলাপ করছে কর্মসূচি আছে ছাত্র দলের। এই সময় এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি কি শুধুই নির্বাচন কমিশনকে চাপে রাখার কৌশল? চাপের না, যাতে ওদের 3টে দাবি ছিল সেই দাবিগুলো তারা বিবেচনায় নেয় এবং সেগুলো অনুমোদন করে, এটাই মুখ্য। তো যে কোনো রাজনৈতিক দলই তো যে একজন গিয়েও কথা বলতে পারে, কনভিন্স করার চেষ্টা করতে পারে। আর ছাত্ররা এই দেশের সব কিছুই তো পরিবর্তন ছাত্রদের হাত দিয়ে আসছে। যে ছাত্রদল অত্যন্ত ভালো একটা মানে উপস্থিতি আমরা লক্ষ্য করলাম, সেটা তো পজিটিভ পলিটিক্সের পক্ষেই যায়। এটা তো আমি অপেক্ষা করছিলাম যে নির্বাচন কমিশন তাদেরকে অভিনন্দিত করবে, তাদেরই কাজ তো তারা করতে গেছে। অর্থাৎ ভালো নির্বাচন জন্য তাদেরকে হুঁশে আনার জন্য আমার কাছে মনে হয়েছে এটা চাপ ওইভাবে দেখা বোধহয় ঠিক হবে না। রহিন হোসেন প্রিন্স, এই যে ছাত্র দলের আজকে যে ইসি ঘেরাও, শামসুজ্জামান দুদু বলছিলেন যে ঠিক চাপ হিসেবে দেখলে হবে, এই বিষয়ে আপনার মন্তব্য জানবো। এবং এই যে এনসিপি নির্বাচন নিয়ে এখন আদৌ নির্বাচনে যাবে কিনা এই ভাবছে, মাত্র 24-25 দিন নির্বাচনের বাকি। আমি দুইটা বিষয়ের সাথে আর একটা বিষয় অল্প অল্প করে বলি। প্রথম কথা দেখেন যে এইটা সবচেয়ে ভালো হতো, কারণ আমি কথাটা শেষে যেটা বলবো এটা বলি, এই আলোচনা কিন্তু এখানে আসছে। আমরা যদি প্রকৃতপক্ষে এই নির্বাচনকে গণতন্ত্রের পথে হাঁটা প্রকৃত মেন করি, তাহলে একটা বিশেষ পরিস্থিতি বিবেচনা করে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এইটা যদি বলেন আমাদের ফান্ডামেন্টাল কথা, যার জন্য খেয়াল করবেন আমি কিন্তু আমার এই আলোচনায় আমাদের প্রার্থিতার ওই সংকট বলার জন্য ওই সময় পয়েন্টটাকে বলেছি এই অভিজ্ঞতা নিয়ে যাতে ডিসি সাহেব এবং অন্যরা পজিটিভ ভূমিকা পালন করে। আমি মনে করি যে পয়েন্ট সেইখানে আছে। এবার আসি, সবচেয়ে ভালো হতো যে নির্বাচন ঘোষিত হওয়ার পরে কোনো সভা সমাবেশে যে কথাটা হয়েছিল অনুমতি নিয়ে করা হবে এবং এটা কিছু করা হবে না। কিন্তু আপনি ছাত্রদলকে দোষ দেবেন কেন? কিভাবে? কারণ এর আগে তো আমরা আরও বড় বড় ঘটনা দেখতে পেলাম, এমনকি ওইখানে যে বিক্ষোভ পর্যন্ত আমরা দেখলাম যেটা নির্বাচনের পক্ষে না অন্য জায়গায়। সেই অর্থে বললে দুদু ভাই যেটা বলছেন সেইটাকে মেন করতে হয়। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে এখনও বেস্ট হবে যদি নির্বাচন কমিশন, তারা ক্ষমতা এখন তারাই তো তাদের হাতে, এবং এই জায়গায় সবাই যদি আমরা দায়িত্বশীল আচরণ করি, তাই না হলে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ করে সেটা কিন্তু সেইটা না হলে আপনি মনে রেখেন এইটা একজন করলে সে আলোচনা একেবারে শুরুতে দুদুভাই খুব কারেক্টলি বলেছেন, এ তো পলিটিক্যাল বিষয়। একটা করলে কিন্তু আরেকজনের করতে হবে, কারণ এটা সবাই তার সামনে থাকতে চাইবে। সুতরাং আমি সেইভাবেই দেখার পক্ষে, এবং যে প্রশ্নগুলো আসে তার দ্রুততার সাথে তার উত্তরটাও সামনে আনা দরকার। যেমন ধরেন আমি ধন্যবাদ জানাই আমার পাশে ওনার সাথে তো অনেক দিনের আমাদের পরিচয়, কারণ উনি একটা বিশেষ সাংবাদিক এবং আমরা জানি ওনাকে, সেইভাবেই কিন্তু আমাদের সাথে পরিচয়। আজকেও দেখেন এইখানে প্রত্যেকটা পয়েন্টে উনি ওনার বুঝ থেকে যেটা বোঝেন কংক্রিট পজিশনটা দিলেন। অনেক সময় কিন্তু কংক্রিট কথা না বলার কারণে এইখানে টাইম পাস হয় এবং আসল আলোচনা করতে পারে। আসল আলোচনা মানে আমি খালি ওই যে স্যার শামীম স্যার আজকে কি কি আলোচনা করা উচিত বলছিল, দেখেন আমরাও কিন্তু এখন ঢুকতে পারলাম না ভালো নির্বাচনে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এনসিপি নিয়ে আমি মন্তব্য না করাই উচিত ছিল, তবে এটা বলি, এটা মনে রাখা দরকার। আমি জেনারেলি আমি তাদের কথাই বাদ দিলাম। এই ধরনের একটা অর্গানাইজেশন কেউ যদি মনে করে যে আমি একটা ক্ষমতা এনজয় করছি, তারপরে এই পরিস্থিতি যারা একটা বিরাট ঘটনা আমি ঘটিয়ে ফেলবো, 300 আসন 400 আসন জিতবো, মানে এই ধরনের বাগাড়ম্বরের পরে এসে যখন বাস্তব মাঠে আসার পরে দেখা যায় যে অনেক কিছু কিন্তু একটু ফানুষে রূপান্তরিত হচ্ছে, তখন নিজের টিকে থাকার জন্য নানা ধরনের ভূমিকা, নানা ধরনের কি বলবো যে বয়ান তৈরি করার এই কাজগুলো করতে হয়। আমি
কোনো বলছে যে এইটা অন্য কেউ হলেও এই ধরনের ঘটনা ঘটতো, এটা আমাদের সাধারণ অভিজ্ঞতায় বলে। কিন্তু আমি এই কথাটাই বলবো যে তরুণরা যারা এই আন্দোলনে শেষ দিকে এসে বা অনেক দিন ধরেও যারা ভূমিকা পালন করেছিল, এদের মনে রাখতে হবে। আমি কিন্তু কখনো ওই যে যারা কয়েকটা দলে তারা তো করেছে, ওই লোকগুলোর বাইরে আমি অলওয়েজ মনে রাখতে চাই যে লক্ষ লক্ষ সাধারণ ছাত্ররা ছিল, তাদেরকে তো আশা হতো কিন্তু দল না, তারা আশা হচ্ছে তারা একটা পজিটিভ পলিটিক্স দেখতে চেয়েছে, পরিবর্তন দেখতে চেয়েছে, বা আমরা প্রচলিত দলগুলো যারা আছি আমরা আমাদের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে কিছুটা পজিটিভ ভূমিকা নেব। সেই ক্ষেত্রে হয়তো তাদের কাছ থেকে কেউ বেশি ভূমিকা আশা করতে পারে। এখনো পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্বশীল আচরণ না করি, তাহলে ওই যে উনি 12 তারিখ বললেন মানে নির্বাচনের সময়, আমার ধারণা যে হয়তোবা মানে এই যে কি বলবো রাজনীতি বিমুখতা আরও বেড়ে যাবে, এবং আগামীতে এই ধরনের তো মুভমেন্ট আমাদের আরও দরকার হবে। সেই ক্ষেত্রে নানা ধরনের অনীহা ঘটবে এবং অ্যানার্কিজমটাই একটা প্রাধান্য পেয়ে যাবে, যেটা খুবই ক্ষতিকর জায়গা আমাদেরকে নিয়ে যাবে। জি, অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, যে নির্বাচনের অল্প সময় বাকি, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ দরকার দেখছেন কিনা? এই এনসিপি দায়িত্বশীল আচরণ তো শুধু রাজনৈতিক দলগুলোর দরকার না, সবার দরকার। আমাদের এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারও দায়িত্বশীল আচরণ দরকার, নাগরিকের দরকার, ভোটারের দরকার। আর আমরা সুবিধা মতো যার দিকে তীর নিক্ষেপ করা প্রয়োজন তার দিকে আমরা তীর নিক্ষেপ করি। এটা তো একটা সমষ্টিক বিষয়। এবং আমরা যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, নির্বাচনে তো আমাদের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। দেখেন, অনাস্থা এবং আস্থাহীনতা হচ্ছে নির্বাচন নষ্ট করার 1 নম্বর শক্তি। এবং এখন তো সামাজিক মাধ্যমে যুগে গুজব ছড়া, একভাবে গুজব আগেও ছড়ানো হতো বিভিন্ন প্রার্থীর নামে। দুদভাই মনে করতে পারবেন, প্রিন্স ভাই, এক গ্রাম থেকে তার নামে একটা ছড়িয়ে দিলাম, তার পক্ষে আর মোটামুটি সোজা হয়ে দাঁড়ানো গেল না। এটা নতুন না, কিন্তু এখন এর ব্যাপ্তি অনেক অন্যরকম মাত্রায় চলে গেছে। এখন এইভাবে প্রতিটা বক্তব্যে আমরা যদি অনাস্থার সুর তৈরি করি, অনৈক্যের সুর তৈরি করি, আস্থাহীনতা তৈরি করি, মানুষ মাত্রই গুজবে কান দেবে। আপনি যতই তাকে শেখান না কেন, তার আগ্রহী থাকবে ওই দিকে। সামগ্রিকভাবে এটা কিন্তু ভালো বার্তা দেয় না। যেমন ধরুন, আমরা এই অনুষ্ঠানে আলোচনা আনতে চাইনি, তারপরেও যদি বলি, এক ধরনের অমূলক কথা কিন্তু আছে যে নির্বাচন হবে কি হবে না। এখনো এটা এমনি বাঙালি জীবনের একটা অভ্যাস। নির্বাচনের আগের দিনও বলবে নির্বাচন কি হবে বা হবে নাও হতে পারে, এরকম অবস্থা। তার মধ্যে যদি এই ধরনের বার্তাগুলো বারবার আসতে থাকে, প্রশাসনে অমুক দল অমুকে এটা করলেন না, এটা পেলেন না, এটা কোথায় গিয়ে দাঁড়ায়? এটা মানুষের তো অস্বস্তিকে আরো বাড়িয়ে দেয়। একটা বিষয় একটা হতে পারে, আমাদের তো একটা ওয়ার্কিং সলিউশনে আসতে হবে। সরকারের একটা দিকে আমি ভালো বলি যে সাম্প্রতিক সময় সে বড় বড় বিবৃতি দিচ্ছে। আগের সরকার তো বিবৃতি দিতই না, বিবৃতি পাওয়াই যেত না। এখন আমাদের ভাইরা কিন্তু বিবৃতি দিচ্ছেন বিশাল করে, একদম পত্রিকার কলাম যেভাবে লেখা হয়, শিরোনাম সহ বোল্ড করে করে, যেটা ভালো। তাহলে এই যে অভিযোগগুলো আসলো, সে অভিযোগের ব্যাপারেও সরকার একটা কঠোর বার্তা পাঠাতে পারে, নির্বাচন কমিশন কঠোর বার্তা পাঠাতে পারে যে ডিসি সাহেবদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়া যায় না, এসপিদের উদ্দেশ্যে বার্তা দেওয়া যায় না। তার মানে এই না যে তুমি এটা করেছো। তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারা যদি মনে করে যে প্রশাসনের বিরুদ্ধে তো অভিযোগ আছে, সেই রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, সে অভিযোগ তো ঐতিহাসিকভাবে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হচ্ছে না, কিন্তু একটা কাঠামোর বিরুদ্ধে তো অভিযোগটা চলে যায়। পুলিশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা ব্যক্তিগতভাবে কাউকে না দিই, তাহলে সেই কাঠামো তো আমরা রাতে রাতে পাল্টাতে পারি, হয়তো কিছু ব্যক্তিকে পাল্টাচ্ছি। আবার শতভাগ ব্যক্তিকে তো প্রতিস্থাপন করা সম্ভব না। তাহলে তো আপনাকে নতুন করে এই সরকারের আমলে প্রতি মাসে একটা করে বিসিএস কল করতে হবে এবং তাদেরকে অটো 3-4টা পদোন্নতি দিয়ে তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। সুতরাং বাস্তবতা হলো, যেহেতু কথা উঠেছে, প্রসঙ্গে আমরা আলোচনা করছি, নির্বাচন কমিশন এবং সরকার তাদেরকে কঠোর বার্তা দিক যে এটা তদন্তের বাইরে যাবে না, এটা শাস্তির বাইরে যাবে না, এটা এত সহজ না যে গতবার তুমি অভিযোগ থেকে পার পেয়ে গেছো দেখে এবারও তুমি একই রকম পার পাবে। সেই বার্তাটা আমরা দেখি আগামীকাল দেওয়া যায় কিনা। এবং আমি অ্যাসোসিয়েশনের কথা এই কারণে তুললাম যে আমাদের প্রশাসনিক অ্যাসোসিয়েশনগুলোকে খুব তৎপর দেখি আমরা বিভিন্ন সময়, এর আগে আরও তৎপর দেখতাম। তারা যদি মনে করে যে তাদের পেশাগত মর্যাদা একটা বিষয়, বা তাদের যারা বর্তমান সহকর্মী আছে তাদের সুনাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে তারাও কথা বলুন সেখানে। আমরা তো কথা বলছি, তো সবগুলো মিলে একটা পরিস্থিতি যদি তৈরি না করেন, ওনার শব্দটা খুব ভালো লেগেছে, মুসিবত কিন্তু আপদ বিপদের চাইতে বড় শব্দ, বৃহৎ। মুসিবত যদি ক্রমশ বাড়তে থাকে, তার সাথে যদি গুজব যুক্ত হতে থাকে, অনাস্থা যুক্ত হতে পারে, আপনি ভালো নির্বাচন কি করে করবেন? আমি এই সুযোগে খুব দ্রুত বলি যে লেভেল প্লেইং ফিল্ডের আলাপ, এগুলো আমাদের গত 1-2 দশকের আলাপ, আমাদের রাজনৈতিক শব্দাবলিতে এগুলো আগে ছিল না। যেমন এই বিপ্লবের পরে আমরা অনেক শব্দ শুনি না, সেন্ট্রিস্ট, এটা সেটা, সেগুলো এখনো শুনি না, কারণ ওই সময়কার টিউটোরিয়াল হয়তো এগুলো বেশি বলা হতো, এখন আর বলা হচ্ছে না। তো লেভেল প্লেইং ফিল্ডের যদি বাস্তব কথা বলি, আমাদের যেহেতু একটা আলোচনা উঠেছে, দুদভাই যদি ভুল হয় সংশোধন করে দেবেন। একটা হলো দেখেন প্রশাসন ঠিক মতো কাজ করছে কিনা। প্রশাসন আমি তোমারও না, কারোরই না। এবং এই মধ্যে কোনো কোনো ক্ষেত্রে
আমার এরকম মনে হচ্ছে সবাই মিলে শুধু দোষ দিচ্ছে কেন নির্বাচন কমিশনকে? তাহলে কি নির্বাচন কমিশন ঠিক কাজ করছে বাকি সবাই তো নিতে পারছে না, দোষ দিচ্ছে। নাকি এরকম কিনা বিষয়টা? আমি একটা অনুমান করে বলছি, আপনার প্রশাসন কাজ করে কিনা, সমান প্রচারের সুযোগ আছে কিনা। এখন ভাই বিএনপির প্রচারের সক্ষমতা আর নতুন একটা দলের প্রচারের সক্ষমতা একরকম হবে? এটা টাকার প্রশ্ন না, মানুষ নামলেই তো হবে না। প্রিন্স ভাইরা যে সুন্দর করে লেখেন তার তার অঙ্গ সংগঠনগুলো, ওরকম হাতে লেখার কারণ না। এখন অন্যরা যদি বলে আমি ওরকম করে লিখবো, সে তো পারবে না। এর বাইরে আপনার একটা বায়াস হচ্ছে কিনা, প্রশাসন কারোর প্রতি পক্ষপাত দেখাচ্ছে কিনা, ফাইন। আমি যদি চেক লিস্টে বলি যে কারোর প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা, কিংবা কোনো নিরাপত্তার ক্ষেত্রে কাউকে বেশি সুবিধা দিচ্ছে, কাউকে অল্প সুবিধা দিচ্ছে, পুলিশকে ডাকলে পাওয়া যাচ্ছে, এরকম কিছু ঘটছে কিনা, এরকম আপনি যদি একটা তালিকা তৈরি করেন, এখানে আমরা যে 4 জন আছি বা যারা এই মধ্যরাতে আপনি যাদের জাগিয়ে রেখেছেন, প্রত্যেকে জানে এরকম 8-10টা জিনিস ভাই ব্রিটিশ আমলেও ছিল, ওই পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশের সব আমলে ছিল। এটা আমরা এখন লেভেল প্লেইং ফিল্ড বলাতে একটা হাই সাউন্ডিং একটা পলিটিক্যাল ভোকাবুলারিতে পরিণত হচ্ছে। এই জিনিসগুলো করলে এমনিতেই সবগুলো চলে যায়। এটার জন্য আর প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নালিশ দেওয়া লাগে না, নির্বাচন কমিশনের কাছে যাওয়া লাগে না। জি, ফয়েজ আহমদ, এই যে বিএনপি জামাত পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে, এনসিপি বলছে যে বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে কিনা ভাবতে হবে। এই যে এই যদি পরিস্থিতি হয়, এই যে এগুলো আসলে সরকারকে এক ধরনের, যেহেতু প্রধান উপদেষ্টা বারবারই বলছেন উৎসব মুখর, গ্রহণযোগ্য এবং বিশ্বে নজির সৃষ্টি করা একটি নির্বাচন, কিছুটা দুশ্চিন্তায় ফেলে কিনা, সরকার চাপে কিনা? হ্যাঁ, সরকার সবসময় এই চাপগুলি বোধ করে। সরকার চাপ বোধ করা জায়েজ, খুব জরুরি এবং চাপ বোধ করা। আমরা যেই সরকার চাপে থাকে না, সেটার মানুষের সরকার থাকে না। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলি আপনি খেয়াল করুন যে 3টা পার্টিকে আপনি নিয়ে আসলেন তা আলোচনায়, তো 3টা পার্টি যখন একজনের বিরুদ্ধে কথা বলছে, আবার যেই 3টা পার্টি, যেমন দুদুভাই বলার সময় বলে ফেলছিলেন যে আমাদের বিরোধী দল জামাতকে, তো 3টা পার্টি যে একে অপরের অপোনেন্ট, আবার কিন্তু একজনকে ইউজ করছে নানান কারণে, তখন হয় সবার অভিযোগ সত্য, আর নয়তো সবাই ব্যালেন্স করার চেষ্টা করছে, অথবা যার বিরুদ্ধে অভিযোগ করছে সে আসলেই অযোগ্য। এর কোনো না কোনো একটা ঘটনা তো ঘটে আছে। সো আমাদের এখানে এটা হচ্ছে ট্রু, এগুলি মেনে নিয়ে আমাদেরকে এগোতে হয়। আপনি কেতাবি অনেক কথাবার্তা বলতে পারেন, ট্রু হচ্ছে যে আমাদের কোনো কিছুই আসলে 100% না। আমরা দীর্ঘদিন ধরে যে ইলেকশন কমিশনের প্রত্যাশা করি, স্বপ্ন দেখি, অভ্যুত্থানের পরে যেরকম ইলেকশন কমিশন পাবো বলে আমরা প্রত্যাশা করছি, বা অতীতের ইলেকশন কমিশনগুলির যে তিক্ত অভিজ্ঞতা আমরা দেখেছি, সেটা তো এই ইলেকশন কমিশনের জন্য রেফারেন্স, সে কিভাবে কাজ করবেন, এটাও কিন্তু তার জন্য একটা বড় শিক্ষার জায়গা। সুতরাং আপনার এটা ভাবার কোনো কারণ নেই, ইলেকশন কমিশনে যারা বসে আছেন তারা এই দায়িত্বে আছেন বলে ওনাদের কোনো বিবেক নাই, ওনাদের কোনো চিন্তা নাই। ওনারা জানেন না যে ওনাদের পূর্ববর্তী ইলেকশন কমিশনগুলি যে অপকর্ম করেছে, তার জন্য তাদেরকে কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, এটা যেন ওনারা ফেস করেন, ওটা যেন ওনারা জানেন, সেই বিবেচনায় যেমন কাজ করেন, ওনাদের ক্যাপাসিটির সর্বোচ্চটুকু যেমন ওনারা দেন। একই সঙ্গে ওনাদের পক্ষে 3 পার্টিকে একই রকমভাবে খুশি করা কোনো কোনো ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। ধরুন একদম লজিক্যাল রিজনেও যদি একজনের প্রার্থিতা বাতিল হয়, আপনি যতই লজিক আছে বলে মনে করুন, ওই লোককে তো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। সে তো প্রতিদ্বন্দ্বিতার মানুষই সে সাবমিশনটা করেছে, তাই না? সুতরাং এই ধরনের বাস্তবতাগুলি থাকে। আর আমি যেটা আবারও বলছি যে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি কাজ করার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি যখনই বিএনপি একটা অভিযোগ করেছে, তার অপোনেন্ট মনে করবে যে ইমিডিয়েট আমার একটা অভিযোগ করতে হবে, একটা এই জায়গাটায় ওনারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে, অভিযোগের লেভেল, এই সুযোগটা নেন। প্রচারের জন্য বোধহয় এটা আরো বেশি হয়, হয়তো এটা ইভেন মিডিয়ার ইন্টারেস্ট থেকে। আপনারা দেখেন না কিরকম একজন অভিযোগ দিল, আরেক দল কথা বলতে দেরি করতেছে কেন, আপনাদেরও তার এইটা ওই রিয়েলিটি। বাট অনেস্টলি আমি বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি যদি, এখন তো অফিসিয়ালি কোনো ক্যাম্পেইন নাই নির্বাচনের, আপনি যদি এমনিতেই যে প্রার্থীরা হাঁটাচলা করতেছেন, নিয়মিত নানান জনের বাড়িতে যাচ্ছেন, হয়তো সরাসরি প্রচারণা করছেন না, সেখানে নানান কৌশল অবলম্বন করছেন, আপনি দেখেন মাঝে মাঝে এক প্রার্থীর সঙ্গে অপোনেন্ট প্রার্থীর দেখা সাক্ষাৎ হচ্ছে, ওনারা খুব আন্তরিক, এটা আমাদেরকে ভালো বার্তা দেয়। কিন্তু আবার কিছু কিছু জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে ভাই, কিছু কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা খুবই অ্যালার্ট হতে হবে, আমাদেরকে এটা উপেক্ষা করার কোনো জায়গা নেই। বাট ওভারঅল আমাদের এখানে যে পজিটিভ ভাইবটা ছিল না দীর্ঘদিন, সেখানে আমরা প্রবেশ করেছি। একটা ঘটনা তো ঘটেনি যে কোনো জায়গায় একটা এলাকায় ক্যাম্পেইন করতে কেউ গিয়েছে, ওখানে যে হামলা করেছে। আমি তো দেখেছি এনসিপির একজন ক্যান্ডিডেট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন, ক্যাম্পেইন করতে করতে গিয়েছেন, কারণ উনি যে এলাকায় নির্বাচন করছেন সেখানেই বিএনপির কার্যালয় পড়ে। সো এইটা একটা ডিসেন্ট ক্যাম্পেইনিং সিচুয়েশন এখনো আছে, আমি বিশ্বাস করি এটা থাকবে। আর বাংলাদেশের বাস্তবতায় যে ধরনের ঘটনা ঘটবে বলে আমরা আশঙ্কা করি প্রতিনিয়ত,
আমরা কিন্তু কয়েকটি ক্ষেত্রে আমাদের আশঙ্কার মাত্রায় অনেক কম ঘটনা দেখেছি। ফর এক্সাম্পল, আপনি যদি বিএনপির নমিনেশন ডিক্লারেশনের ক্ষেত্রে বলেন, আমরা যে ধারণা করছিলাম বিএনপির মতো বড় দল যখন নমিনেশন অ্যানাউন্স করবে সেখানে জায়গায় জায়গায় যে সংঘাত সহিংসতার ঘটনা ঘটবে ওই মাত্রায় কিছুই হয়নি। সো এরকম অনেকগুলি ক্ষেত্রে আমরা প্রস্তুত থাকি সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য, বাট এই সর্বোচ্চ খারাপ পরিস্থিতির প্রস্তুতিটাই আমাদেরকে সর্বোচ্চ ভালো একটা আউটকাম নিয়ে আসতে সক্ষম হবে। হয়তো এটা কন্টিনিউ থাকলে আমি খুবই প্লিজড। আমি একজন পলিটিক্যাল রিপোর্টার ছিলাম, সেই জায়গা থেকে আমি বলবো আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে আমরা যে আচরণ এই সময়ে পাচ্ছি এটা আসলে ধারণা করা যায় না। কিন্তু ফয়েজ আহমেদ, রাজনীতির মাঠে বলি, ভোটের মাঠে বলি, নির্বাচন নিয়ে এখনো কিন্তু মানুষ বলে নির্বাচন হচ্ছে তো হবে তো, এই শঙ্কার জায়গাটি লাইভ টক শো এটার জন্য বলা যাচ্ছে না। এই জন্য আমরা তো এই অনেক ব্যক্তিগত পরিসরে ফেস করি। আমি তো আগে টকশোতে বলেছিলাম যে এখন আমাদের কসম কেড়ে বলা ছাড়া উপায় নাই যে নির্বাচন হবে। তবে এখন আমি একটা জিনিস বলি, আমাকে কেউ জিজ্ঞেস করলে খুব সিরিয়াসলি আমি বলি যে নির্বাচন হবে না। কারণ মানে এই কারণে বলি যে আপনি আর কি দেখতে চান, মানে সবকিছু এক্সিট মোডে আছে সবকিছু। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন, বা সবচেয়ে বড় কমন সেন্স কি, সেটা হচ্ছে আপনি আমাকে একটা অল্টারনেটিভ বলেন, আমাদের কাছে ইলেকশনের কোনো বিকল্প আছে কিনা। যদি বাংলাদেশ রাষ্ট্রের কাছে মিনিমাম কোনো ইলেকশনের বিকল্প থাকে সেটা নিয়ে কেউ হাজির হয়ে যুক্তি হিসেবে, আদারওয়াইজ স্যার বলতে চেয়েছেন খানিকটা বলেছেন খানিকটা বলেননি, কি কারণে সেটা হয় সেটা ধরুন আজকে এনসিপির বক্তব্য, এটা যারা ইলেকশন হবে না বলে একটা নানান জায়গায় আওয়াজ দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য দেখছেন আজকে এনসিপি বলছে না। সো এই যে জায়গাগুলি, এটাতে আমাদের পলিটিশিয়ানরা যারা নির্বাচনটা প্রত্যাশা করেন, জরুরি মনে করেন, আমি মনে করি প্রত্যেকে যদি রেসপন্সিবল আচরণ করেন, ওনারা জানেন কিন্তু অনেস্টলি বলি, মানে সবগুলি পলিটিক্যাল পার্টির লিডারশিপ খুব ভালো করে জানেন সরকারের প্রিপারেশন কি, সরকার কি করছে। ভাই সরকার ধরুন গণভোট নিয়েই সরকারের যে সিরিয়াসনেস, যদি ইলেকশন না হইতো তাহলে সরকার এত কিছু কেন করতো। সুতরাং ওই বাস্তবতা নাই। ইলেকশন হচ্ছে মানে হচ্ছেই। প্রধান উপদেষ্টা বলেছেন 12 তারিখের একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ইনফ্যাক্ট ওনার যদি আপনি জাতির উদ্দেশ্যে দেওয়া যায় সেই ডিসেম্বরের ভাষণ 2025 সালের, সেই সময় সেই ভাষণে কিন্তু উনি বলেছিলেন, 2024 সালের ওই ভাষণেই উনি বলেছিলেন যে ইলেকশন যে সময়কালের মধ্যে উনি বলেছেন তার থেকে একটু উনি বাহিরে যাননি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার কোনো বাস্তবতা আসলে এই সময় নাই। কেউ আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না দেশ একটা অনিশ্চিত যাত্রার দিকে যাক। আমাদের নির্বাচনের ছাড়া দেশকে নিশ্চিত বা স্থিতিশীল গন্তব্যে পৌঁছানোর কোনো বিকল্প আমাদের কারো হাতে নেই। অবশ্যই। শামসুজ্জামান দুদু, ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে আনার যে একটি রাজনীতি ছিল সেটা আমরা দেখলাম হোঁচট খেলো 11 দলীয় থেকে 10 দলীয়। এই হোঁচটটা কি বিএনপির জন্য কিছুটা স্বস্তির কারণ হলো কিনা, বিএনপি কিছুটা ভোটের মাঠে এগিয়ে গেল কিনা, আর এই যে জোটের এই যে সমীকরণটাকে আপনি কিভাবে দেখেন? যে এটা কিন্তু ওই যে ইসলামী দলগুলোর একই বাক্সের যে ভোটের নীতি, এটা তারাই বলছিল। ঠিক। তো বলার পরে আমি যতটুকু মানে লেখাপড়া করি বা দেখি টেকি, তা আমি একটু অত্যাশ্চর্যের মধ্যে ছিলাম যে ইসলামী আন্দোলন কি করে জামাত সম্বন্ধে যেসব মন্তব্য করছে, তারপরে তারা একসঙ্গে কাজ করতে পারবে কিনা, বা একটা ফ্রন্ট আছে নাকি তাদের, যে মানে ইসলামী ব্যাখ্যা একেবারে বিপরীতমুখী। তো আদত দেখা গেল যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, যে কারণে হোক সরে গেল, একসঙ্গে থাকলো না। এর নানান ব্যাখ্যা থাকতে পারে, নানান ঘটনা থাকতে পারে। এখনো যদিও ওই জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের আমির তার সিটের প্রার্থী দিচ্ছে না, তারপরে ওই সব সিট যে মানে সম্ভাব্য দিবে বলে তার পাওনা, সেটাও বোধহয় এখনো পর্যন্ত বিলি বন্টন করে নাই। তো শেষ কথাটা এখনো বলার সময় আসছে বলে আমি মনে করি না। রাজনৈতিক মেরুকরণ একটা জিনিস, আর ভোটের মেরুকরণ রাত্রে একটা হতে পারে, সকালে আরেকটা হতে পারে। তবে একটা জিনিস আমি বলি, ইসলামী দল কিন্তু আমাদের এখানে একটা দুটো না, অনেকগুলো আছে। তো এক একজনের এক এক ব্যাখ্যা আছে রাজনৈতিক, এক একটা লক্ষ্য আছে। যেমন শরিয়া ভিত্তিক ব্যবস্থার কথা যেটা তারা বলেছে, তো সেখানে শরিয়া ভিত্তিক থেকে মানে সরে যাওয়ার প্রসঙ্গ আসছে যে ওনারা এটা বলে নাই, এই জন্যে তাদের সঙ্গে কাজ করা যায় না। তো আমার কাছে মনে হয় ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান
খেয়াল আছে কিনা আমি জানি না, তো সেখানেও ইসলাম রক্ষা পায় নাই। ইসলামের নামে 71-এ যা করা হয়েছে, তো ইসলামিক রিপাবলিক এটা ছেড়ে আমরা চলে আসতে বাধ্য হয়েছি, মানে বাঙালি বা বাংলাদেশি এখন যেটা আছে। সেই জন্য ইসলাম নিয়ে যারা যে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যার মধ্যে আমার ধারণা হয়েছে এই একসঙ্গে একটা ফ্রন্ট করাটাই অত্যাশ্চর্যের ব্যাপার ছিল, যেটা আদতে হয় নাই, আগামীতে হবে এর সম্ভাবনা খুব কম। আর এরা এক জায়গায় হলেও খুব বেশি ভোটের রাজনীতিতে প্রভাব পড়তো না। প্রভাব মানে একটা সম্মানজনক অবস্থা থাকতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু ওই কার্ড খেলে কোনো লাভ হবে না আমার কাছে যেটা মনে হয়েছে। যেমন একটু সত্যটা বলেই দিই, জামাত একা ইলেকশন করলে কতটা ফল থাকে, বিএনপির সঙ্গে সে থাকলে ফলটা কি থাকে। যেমন আজকেও আমি একটা মিটিংয়ে বলেছি, জামাত দাবি করে বা জামাতের সঙ্গে যারা আছে বা তাদের যে বুদ্ধিজীবী বা লোকজন আছে, তারা একটা দাবি করে না, জামাত আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল খেটেছে, এই কারণে জামাত ভোট বাড়ছে। একটা মাঝে কিন্তু 4-5 মাস আগেও জামাতই ক্ষমতা আসছে, মোটামুটি তার বিশ্বাসযোগ্যভাবে প্রচারণাটা, এটা ভোটের ক্ষেত্রে হয়। মানে এবার তারা হবেই, এটা নিশ্চিতভাবে মানে একটা মানুষের মনে মানে দিয়ে দিছিল। কিন্তু যত দিন গেছে আবার এটা আস্তে 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 মানে একটু ম্রিয়মান হয়ে গেছে। আমি বলি যে বিএনপির সঙ্গে যে মানে তাদের যে উত্থান, ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, তাহলে 30% বলেন আর 35% বলেন, মানে আন্দোলন করার কারণে, ত্যাগ স্বীকার করার কারণে নাকি 3টা বা 10টা সিট 40টাই যাবে। ঠিক আছে, বিএনপি কি ঘরে ঘুমাইছিল আন্দোলনে 17 বছর 18 বছর? বেগম জিয়া তো 10 বছরে মিথ্যা মামলায় 6 বছর জেলে ছিলেন। বিএনপির লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার না, তার একটা জেল ভরেই গেছে, গুম হয়েছে। তাহলে তার সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে বলে যদি ধরে নিই 40% বিএনপিরও ভোট বাড়ছে, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? 200 সিট তো 400 হয়ে যাবে, আর এদের 3টে সিট তো 40টা হবে। ওদের কত পার্সেন্ট বাড়লো আর বিএনপির কত পার্সেন্ট বাড়লো? তাহলে তো আর সিটই থাকবে না। এইগুলো প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে যে যারা যে জায়গায় কাজ করেছে, যেমন তাদের কিছু ভোট বাড়তে পারে, যেটা ফজ একটা জায়গায় অন্য প্রসঙ্গে আলোচনাটা করছে, এটা গুরুত্বপূর্ণ। যে বিএনপি নমিনেশন ডিক্লেয়ার করার পরে স্বাভাবিক কারণে এক জায়গায় একাধিক প্রার্থী ছিল, অনেক ঘটনায় ঘটতে পারতো না। এই জিনিসটা যে কোনোভাবে বিএনপি ম্যানেজ করছে। তার নেতা কর্মী সংগঠক হয়তো ক্ষুব্ধ থাকতে পারে, কোনো জায়গায় যদি বিএনপি ক্ষুব্ধ হয়ে ভোটটা মানে ছিন্ন ভিন্ন করে, তাহলে তারা কিছুটা লাভ হতে পারে। আদারওয়াইজ তাদের যে ভোটের তারপরে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, তাদের তো কিছু ভোট আছে। আর ইসলামী আন্দোলনের একটা দোষও আছে, একটু বলি, হয়তো যারা শুনবে আন্দোলন তারা হয়তো বলতে পারবে যে আমি মিথ্যা বলছি না। গত 15-16 বছরে একেবারে একদিনের জন্য শেখ হাসিনা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে না মানে তার সঙ্গে থাকছে, পরিবারভুক্ত থাকছে, ওরাও ফরিদপুরের লোক। তো এই বিচ্ছিন্নতা মানুষ কিন্তু শোনেন, যারা ভোটার মানুষ, সংগ্রাম আন্দোলন, এতে কিন্তু তারা খবর রাখে কে মানুষের সঙ্গে আছে, কে সরকারের সঙ্গে আছে, কে আন্দোলনের বিপক্ষে আছে। সেই বিবেচনায় ইসলামী আন্দোলনও যে তার নির্দিষ্ট কোনো জায়গায়, আরেকটা মজার ঘটনা আছে, দল কতদিনে আমি জানি না, কিন্তু এই পর্যন্ত জামায়াত ইসলাম 3টে থেকে 15টা বা 18টা হয়েছে, কিন্তু ইসলামিয়াতে এই পর্যন্ত কোনো পার্লামেন্ট নির্বাচনে একটা আসনও পায় নাই। সেই কারণে তারা একসঙ্গে হলেই কি আর বিভক্ত হলেই কি, সেই নিয়ে অত চিন্তা করার বোধহয় অবকাশ নাই। রুইন হোসেন প্রিন্স, এই যে ইসলামী দলগুলোর ভোট আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি এই সুযোগে 2-3টা কথা বলি, কারণ আলোচনা অনেক কিছু যেটা কৌশলটা যুক্ত করার দরকার নেই। আমার বিবেচনায়
মানে আমি এক্ষেত্রে যদি একটা অবজারভার হিসেবে, সাধারণত আমি অবজারভার হিসেবে কম বলি, দলীয় বলি, এটা একটু আজকের এই প্যানেলের কারণে একটু বলার প্রভোগ করছি। আমার মনে হয় যে প্রথমে হিসাবটা যথাযথভাবে মিডিয়া আনছে না। যেমন ধরুন বোঝার জন্যে, বিএনপির সাথে তো অলরেডি একটা ইসলামপন্থী মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ঐক্য প্রথমেই হয়েছে। কয়টা আসন ছেড়ে আপনার ঐক্য করছেন না তাদের সাথে? তাহলে আপনি এরকমের, তারপরে আরও আছে জাকের পার্টি, আরও অনেক পার্টিগুলো আছে না যারা এগুলোর মধ্যে নাই। তাহলে প্রথমে যে প্রচার মিডিয়া যেটা আনলো এটা কিন্তু যথাযথ না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে আপনি যে আপনার অ্যাপ্রোচটাকে কারেক্ট, যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভোট, কিন্তু আমি অনেক জায়গায় কালকে না কোথাও একটা আলোচনায় এরকমই টিভিতে ইসলামের ভোট, আমি যে বলেন কি রে ভাই, ইসলামের ভোট মানে এখানে যে রাজনৈতিক দল বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তা আপনি ইসলামের ভোট 1%, এটা কি কারেক্ট? মোটেই না। তাহলে এই ধরনের জায়গাগুলো আসছিল, যেটা যথাযথ বলে আমার মনে হয় না। আর এই কথার বেশি না, আমার অবজারভেশন হচ্ছে অ্যাকচুয়ালি নানা প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে মানুষের কাছে প্রথম দিকে কতকগুলো কি বলবো যে আবরণ সৃষ্টি করা হয়েছিল, যে অনেককে ক্ষমতায় দেখলাম, আমরা এদেরকে দেখতে চাই, যেটা ধরেন আমরাও বামপন্থীরা তো বলি যে এই ক্ষমতার অনেকে দেখলাম বিকল্প গড়ে তুলি, কিন্তু ওই যে যাদের ক্ষমতায় দেখলাম তার মধ্যে যে জামাত ইসলাম আছে, এবং মুক্তিযুদ্ধের সময় যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম তাদের মন্ত্রিসভায় তারা ছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে, যারা গণহত্যা সংগঠিত করেছিল, তো তখন তারা ক্ষমতায় ছিল না, এমনকি বিএনপির সাথেও তো ছিল। এবং ওই সময় যে 10 ট্রাক অস্ত্র সহ যে অভিযোগ, আদমজির জুট মিল বন্ধ করার যে অভিযোগ, সেই ধরনের মন্ত্রণালয়ের দায়িত্ব তো তারা ছিল, তাহলে তারাও তো ক্ষমতায় ছিল। তো এইটা অনেকের আইসাইডে এই জিনিসগুলো ছিল না বলে হয়তোবা কিছুটা বিভ্রান্তির কাজটা করতে পারে। আমার বিবেচনায় এই যে ভোট যেটা বলছেন, এটা আমি ওনার সাথে একমত, যে যতটুকু আমরা লেখাপড়া করি বুঝি যে এই দলগুলোর এইবারের ঐক্য, বিশেষ করে ধরেন এখানে তো নানা তরিকার ডিফারেন্স, এবং ওনারাই কি বলেছেন ওনারাই ভালো, আমরা সেটাকে পুনরাবৃত্তি করার দরকার নেই, তাতে এটা মনে হতে পারে। কিন্তু হতে পারে শেষে হয়তো অনেকেই ভাবতে পারে যে নিশ্চয়ই ভোটের যদি লাভালাভের চিন্তা করে, এনিহাউ যেহেতু অনেক সময় বিএনপির সাথে বড় দল হিসাবে বিএনপির কথা বলি, তাদের সাথে মিলছে না। কারণ একটু খেয়াল করবেন, দুদুভাই এখানে লাস্টে একটা কথা বলছে একটা দল সম্পর্কে, এবং সেটা আমরা ঐক্যমত্যের আলোচনার সময়ও কিন্তু ফ্রেন্ডলি আলোচনা এইগুলো হয়েছে, যে আরে অন্য সবার সাথে এক হইতে পারে, আপনারা তো হবো না, কারণ আপনার পেছনে তো অমুক আছে, যেটা উনি আজকে বললেন। এইসব কারণে তারা মনে করতে পারে যে একটু যাই, কিন্তু দেখবেন শেষে শুধু তরিকানা পত্রপত্রিকায় যেটা আসলো সেইটা হচ্ছে তার সিট বন্টনেই। আমার বিবেচনা আরেকটা ঘটনা আছে, যেটা ওপেন করি, এত আলোচনা সাধারণত আমি করি না, তাও বলি। দেখেন এইবার আরেকটা জায়গা আছে, এই দলগুলো এই নির্বাচনে যাই করুক না কেন, কিন্তু যেহেতু দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা আছে, যেটা কিন্তু বিরোধী আমরা বলেছি যে বাংলাদেশের বাস্তবতা আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের পক্ষে না, উচ্চকক্ষের পক্ষে না। কিন্তু এখানে যদি অনেকে যদি মনে করে যারা নির্বাচিত হবেন তারা যদি করে, আমাদের তো কিছু হয়তো আমরা পলিটিক্যাল ফাইট করব, কিন্তু বোঝার জন্যে। এবং সেই ক্ষেত্রেও এই যে এখানেও তো আছে, জানেন যে উচ্চকক্ষ যদি হয়ও, তাহলে বিএনপি যেভাবে চেয়েছে অন্যরা কিন্তু সেইভাবে চায় না। বিএনপির বুঝটা আমি যদি বুঝে থাকি যে তাতে পার্লামেন্টে যেভাবে ইলেক্টেড হবে সেই অনুপাতের ভিত্তিতে, আর অন্যরা হচ্ছে ভোটের অনুপাত, আর আমরা তো বিরুদ্ধে। তা আমার ধারণা হয়েছে যে এই দলগুলো, যে ধর্মভিত্তিক দলগুলো, তারা হয়তো ওই বিবেচনাটাও রাখছে যে ঠিক আছে এইখানে পারি না পারি, যদি ওইখানে একটা পার্সেন্টেজ উচ্চকক্ষে অন্তত পক্ষে কিছুটা হইতে পারবো, যার যার রাজনীতির সেই হিসাবগুলো আছে। এর বাইরে আরো রাজনীতির তলের অনেক হিসাব থাকে, আমি সেদিকে আর নাইবা গেলাম। অথবা ডক্টর ইসলাম শামীম রেজা, এই যে ধর্মভিত্তিক দলগুলোর ভোটের হিসাব, ওই তরিকার কথা দিয়ে শুরু করে এই ধরুন বড় দল জামাত ইসলামী, আমার যদি ভুল না হয় পাকিস্তান আমলে 2 বার নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ আমলে 1 বার, সব মিলে 3 বার। 3 বারের পরবর্তীতে আবার সে মডিফাইড হওয়ার চেষ্টা করেছে, মানে বিবর্তিত হয়েছে, মানে তার আগের অবস্থান থেকে সরে আসছে, যেহেতু তাকে টিকে থাকতে হবে। এই দলের শুরু হচ্ছিল একটা ব্রিটিশ বিরোধী একটা ভূমিকা নিয়ে, তার প্রতিষ্ঠাতা। তার মানে সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সকলের মধ্যে অভিজ্ঞতা আছে, আপনি ছাড়া, রোজা রমজানের আগে তারা পোস্টার দিতেন যে কি কি করতে হবে এবং শরিয়া ভিত্তিক কি কি তারা প্রতিষ্ঠিত করতে পারেন। প্রিন্স ওয়াহিদুদ্দৌলা মনে আছে কিনা, দেওয়ালে তারা পোস্টার লাগাতেন। তাতে মোটামুটি ধারণা হতো যে তারা ইসলাম ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে, সমাজে তো ধর্ম তো আছে সব কিছুর মধ্যে। তার মানে বারবার তার পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করেছি। সর্বশেষ পরিবর্তন লক্ষ্য করলাম যে শরিয়া ভিত্তিক না হয়ে সে একেবারে উদার নৈতিক মধ্যপন্থায় চলে যাবে। তার মানে এই বিবর্তনটার উপর আস্থা কতখানি রাখবেন সেটা ভোটারদের ব্যাপার, জনগণের ব্যাপার, এটা এক। আর আমাদের
বিভিন্ন পীর তরিকাদের মধ্যে যে অবস্থান সেটা আমরা বহু দশক ধরে দেখেছি, যে একপন্থী আর একপন্থীকে কিভাবে দেখেন, তাদের মধ্যেকার অবস্থান কি, কে কিভাবে দেখেন। মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এই দ্বন্দ্বটা প্রকট থেকেছে, যে কে মুক্তিযুদ্ধের সময় কোন পক্ষ সমর্থন দিয়েছেন, কোন পক্ষ সমর্থন দেননি। এমনকি একেবারে অরাজনৈতিক ধর্মীয় সংগঠনগুলোর সাথেও আবার এদের বিবাদ আছে, যদিও তারা রাজনৈতিক পক্ষ না। সুতরাং এটা যে কোনো ওয়াকিবহল মানুষই জানেন যারা একমতের না, তাহলে হঠাৎ করে এই বন্ধুত্বের অবস্থানের কারণ কি? কোনোভাবে একটা হাওয়া ওঠানোর হয়তো চেষ্টা উঠেছে, বা তাদের মধ্যে এরকম ধারণা হয়েছে যে এরকম সুসময় আর কোনোদিন আসেনি, যে কোনো মুহূর্তে আমরাই মোটামুটি একটা বিরাট কিছু করে ফেলতে পারি এবং ইসলামের সুবাতাস হয়তো বইবে, এরকম হতেই পারে। সম্ভবত এরকম একটা ধারণা, তার সাথে তো ভোট করতে হবে। ভোটের একটা বিরাট সুবিধার প্রশ্নে এত তরিকার পার্থক্য থাকার ফলে, ঐতিহাসিকভাবে এত দ্বন্দ্ব থাকার ফলে, এতবার নিজেদের রাজনৈতিক অবস্থা পরিবর্তন করার পরেও একেবারে শেষ মুহূর্তে এসে হঠাৎ করে উদারনৈতিক দলে পরিণত হওয়ার চেষ্টা করা, এই সব কিছু মিলে মনে পুরোটার উদ্দেশ্যই হচ্ছে ভোট, এবং একটা প্রতীতি তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি নির্দিষ্ট কাউকে বলছি না যে আমাদের এইটা একদম শুভক্ষণ, আমরাই সম্ভবত বিরাট কোনো কিছু করতে পারছি। এই বাস্তবতা কতখানি সেটা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে কুল পাওয়া যাবে না। দেখেন, মুক্তিযুদ্ধের কোন একটা সরকার একপাক্ষিক বয়ান তৈরি করেছিল, তা দিয়ে তো আর মুক্তিযুদ্ধের সব না। তাহলে এই গণহত্যা, এই নিষ্ঠুরতা, এই নৃশংসতা, এই লুণ্ঠন, এই নারী নির্যাতন কি তাহলে এই কোনো জনগোষ্ঠীর কেউ মনে রাখেনি? আজকে যে বাংলাদেশের লোকসংখ্যা 20 কোটি, কারো না কারো পরিবার তো আক্রান্ত হয়েছে, এই নির্যাতিতের পরিবার তো আছে, গণহত্যার শিকার হয়েছে তাদের পরিবার তো আছে, নৃশংসতার শিকার হয়েছে তাদের পরিবার পরিজন, নাতি নাতনি বা তৃতীয় চতুর্থ প্রজন্ম আছে না? তো তাদের চিন্তা তারা কিভাবে দেখবে। এবং এই সব কিছু মিলে দেখেন এগুলো আলটিমেটলি রাজনীতির দিকে আসছে, কিন্তু আমরা এর মধ্যে আদর্শ খুঁজতে চেষ্টা করছি। আমরা কারোর আদর্শ নিয়ে চ্যালেঞ্জ করছি না, সেটা যার যার নিজস্ব অবস্থান। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা মধ্যপন্থার দিকে যাবেন নাকি ধর্ম পছন্দ বিষয়ের দিকে তারা যাবেন। বাংলাদেশের আইন যদি দেখেন, ভূমি আইন, পারিবারিক আইন, অসংখ্য আইন আসলে ওই ধর্মভিত্তিক, সেটার একটা আধুনিক রূপান্তর। এবং ওগুলো যে খুব রোমান ল বা ইউরোপিয়ান আমেরিকান লর মতো তা কিন্তু না, আমরা প্রায় ওটার মধ্যে থাকি। 70-এর নির্বাচন থেকে এই পর্যন্ত প্রায় প্রত্যেকটা জাতীয়তাবাদী দল বা ধর্ম পছন্দ দল নন, তারা কি এমন কেউ কোনোদিন বলেছে যে আমরা ধর্মের বাইরে গিয়ে এখন আইন করব বা কোনো পরিবর্তন করব? এটা তুলতে গেলে অনেক রকম, বহু রকম অনেকের ইশতেহারে লেখা ছিল যে শরিয়ার বিরুদ্ধে কোনো আইন কানুন করা হবে না, এটা 71-এর আগেও ছিল। এটা আমরা মেনে নিয়ে একটা অবস্থান তৈরি করেছি। এমনকি মাওলানা ভাসানীর ক্ষেত্রে বহু রকম, রেড মাওলানা তো বলাই হয়, লাল মাওলানা এদিকে ঝান্ডা ওড়াচ্ছেন, আবার ওদিকে তিনি ধর্ম করছেন, নামাজ পড়ছেন। এমনকি সিপিবির প্রিন্স ভাইরাও আছেন। দীর্ঘ সময় তাদের মধ্যে বহু আলাপ আলোচনা চলেছে যে ধর্ম রাজনীতি এটা কিভাবে আমাদের এই অঞ্চলে, আমাদের এই কৃষিজীবী সমাজে, আমাদের এখানে কিভাবে সেটা প্রযোজ্য হতে পারে। এটা নতুন না। আমরা জনগণকে যদি মনে করি সে এতই বোকা, তাহলে ভুল। জনগণ বোঝে, জনগণ জানে। ওই ঠিক আগের আলোচনা দিয়ে শেষ করব যে আমরা যদি সত্যি মাঠে সেই ভালো পরিবেশ রাখতে পারি, একটা ভালো প্রশাসন রাখতে পারি যে কারো পক্ষ নেবে না, প্রত্যেকের মতো কাজ করবেন, একটু এটা হতে পারে, ধাক্কাধাক্কি হতেই পারে এটা, কিন্তু সেগুলো বড় আমলে না নি, তাহলে জনগণই নির্ধারণ করবে যে সে কি এই ধর্ম পছন্দ, এই দ্বন্দ্ব, এই বিভিন্ন রকম রং পাল্টানো এগুলোর মধ্যে থাকবে, নাকি ভবিষ্যতের যে বিশ্ব পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল বিশ্ব, এই যে আমাদের অসংখ্য আমাদের নিরাপত্তার সংকট রয়েছে, আমাদের কূটনীতির চ্যালেঞ্জ রয়েছে, আমাদের বিশ্ব বাণিজ্য রয়েছে, আমাদের দেশ পুনর্গঠনের কথা যেটা উনি বারবার বললেন যে মূল লক্ষ্য কি, একটা বড় রূপান্তরের দিকে নিয়ে যাওয়া। জনগণ সিদ্ধান্ত নিচ্ছে কোন দিকে যাবে। ফয়েজ আহমেদ, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সাংবাদিকতা এবং নির্বাচনের, আপনার কাছে কি মনে হচ্ছে যে নতুন বাংলাদেশ, নতুন বাস্তবতায় ধর্মভিত্তিক দলগুলো কতটা সুবিধা করতে পারবে ভোটের মাঠে? খুব ডিফিকাল্ট এই আলোচনায় আমার যুক্ত হওয়া। তারপরে আমি শুধু এতটুকু বলি, একদম কোনো ধরনের অপিনিয়ন না দিয়ে আমার একটা অবজারভেশন বলি। এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি পরবর্তীতে ধর্মভিত্তিক নয় এমন রাজনৈতিক দলও এই জোটের সঙ্গে প্রক্রিয়াগতভাবে যুক্ত হয়েছে। রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট, নানান নাম ওনারা সুবিধাজনকভাবে সবসময় দেয়, নির্বাচনী ঐক্য। এখানে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পরিবর্তিত রাজনৈতিক দল, কিন্তু শুরুতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল। অর্থাৎ আপনি জামাতের বিষয়ে যেটা বলছিলেন যে এক ধরনের বিবর্তনের মধ্য দিয়ে যাওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের রাজনীতিতে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটিয়েছে, যেটা অনেক সময় পলিটিক্যাল বড় ল্যান্ডস্কেপে উপেক্ষিত হয়েছে আলোচনায়। সেটা হচ্ছে আপনি যে নির্বাচনগুলি লার্জলি সবাই বয়কট করেছে, জাতীয় নির্বাচন, সেগুলিতে তারাও বয়কট করেছে, কিন্তু
2023 সালের 12ই জুন পর্যন্ত, 12ই জুন হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছিল, 2023 সালের 12ই জুন পর্যন্ত সবগুলি স্থানীয় পরিষদ নির্বাচনে, সেটা মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সব জায়গায় ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সো অপরাপর রাজনৈতিক দলগুলি যেহেতু এই নির্বাচনগুলিতে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো ধরনের নির্বাচনে যাবে না বলে বয়কট করে আসছিল, এই ব্যাকওয়ামটা কিন্তু তারা নিয়েছে এবং বেশ তৃণমূলের সারা দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জায়গায় তাদের কিন্তু চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এরকম নানান, যেমন কয়েকজন নির্বাচিত হয়েছে, সংগঠনও তৈরি হয়েছে। তো ওই অ্যাডভান্টেজটার ফলেই এটা এই তাদের যে জোট সংক্রান্ত আলোচনা। কিন্তু যেহেতু ফেইথ বেস পার্টি তাদের কিন্তু আকীদাগত বিষয় আছে, তাদের কিছু সিলসিলার ব্যাপার আছে, কে কতটা মানতে পারেন। আপনি খেয়াল করুন, ফেইথ বেসড পার্টিগুলির মধ্যেও আপনি টু সাম এক্সটেন্ট কমিউনিস্ট পার্টিকে এত বড় শত্রু হিসেবে দেখে না জামাত, যতটা না, জামাত বলতে আমি শুধু ফেইথ বেসড পার্টি বোঝাচ্ছি, যতটা না আরেকটা তার ধর্মীয় রাজনীতির অন্য লেবাস, হয়তো পীরতান্ত্রিক, মাজার কেন্দ্রিক, মুরিদদের মধ্যেও প্রবল দ্বন্দ্ব আছে। এইটা একটা বড় ঘটনা। এই ঘটনায় এসে ইসলামিক পার্টিগুলি একটা জোটে আসতে পারবে, এটা একজন অবজারভার হিসেবে, একজন পলিটিক্যাল রিপোর্টার হিসেবে আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, ফলো করার মতো। আমি কাগজের রিপোর্টগুলি পড়ছিলাম এবং শুরু থেকেই আপনারা হয়তো মিলিয়ে দেখতে পারবেন, শুরু থেকেই আমি একটা পার্টিকুলার জিনিস খেয়াল করেছি, জামাত বলেন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, কেউই এই জোটকে অমুকের নেতৃত্বাধীন জোট বলতে পারেনি, অর্থাৎ আনুগত্য মেনে নেয়নি। জোটের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, আপনি বড় না আমি বড়, এই ধরনের একটা ইগোয়েস্টিক ব্যাপার ছিল। সুতরাং আপনি যদি নির্বাচনী জোট বলেন, রাজনৈতিক জোট বলেন, আদর্শিক জোট বলেন, যেই জোটই বলেন, আনুগত্যের এই জায়গায় যদি আপনি প্রশ্নাতীতভাবে একজনকে মেনে নিতে বা একটা পার্টি লিডারশিপকে মেনে নিতে না পারেন, সেই জোট শেষ পর্যন্ত সাস্টেইন করা খুব ডিফিকাল্ট। সম্ভবত আমরা এই জোটের ক্ষেত্রে সেই রেজাল্টই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার অবজারভেশন। আর ভোটের মাঠে আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেখ, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, তার পছন্দ মতো ভোট দিতে পারুন। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়ে চারজনের মন্তব্য শুনে আজকে আলোচনা শেষ করব। এই বিষয়টা রুহিন হোসেন প্লিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে এই আলোচনা টেবিলে আপনিও ছিলেন, মব নিয়ে যখন কথা উঠলো, চিফ প্রসিকিউটর মব বলে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার কথা বললেন, তখন আপনিও এই বিষয়ে কথা বলেছেন যে আইনের শাসন চাইলে আসলে মবকে উস্কানি না দেওয়ার। এই যে এই পুরো সময়টা জুড়ে, অন্তর্বর্তী সরকারের এই পুরো এই সময়টা জুড়ে সবচেয়ে বড় একটি অস্বস্তির জায়গা ছিল এই মব, এই জায়গাটিতে। না, আমার মনে হয় এটা, এবং আগামী যেই নির্বাচিত সরকার তাদের জন্য এটা কতটা বড় চ্যালেঞ্জ ছিল। একটু খেয়াল করেন যাচ্ছে, আমি যদি কথার কথা পুরোনোটা ভুলেও যাই, তা আপনি যে নির্বাচনে এখানে আলোচনায় কিন্তু আসছে, ন্যূনতম ভয়ের পরিবেশ মুক্ত না করতে পারলে তো আপনি ন্যূনতম নির্বাচনে ভালো অবস্থান পাবেন না। তা আপনি যদি মব ধারা অব্যাহত থাকে তাহলে তো পারবেন না। এটা কেন? আরেকটা আজকেও এখানে আলোচনা আসছে, ধরুন যে সময় আমাদের সরকার ছিল না, 5 তারিখ থেকে অন্য সময়, আপনি সেই সময়টাকে ভিন্নভাবে ভাবতে পারেন, কিন্তু তারপরে যখন সরকার আসছে তখন তো আপনি আইনকে বিবেচনা করবেন, আপনি দায় মুক্তটা বিবেচনা করবেন কেন? পারেন না। তো ঘটলো যেটা আজকে, আমি কোনো আজকের ওটা বলি না, যে এইখানে মবকে জাস্টিফাইড করা কেউ যদি করতে চায় তাহলে সেইটা তাহলে আপনি কোথায় নিয়ে যেতে পারে জানেন? এইখানে আমার থেকে, আমি তো এখানে পরিষ্কার করে বলেছি যে এটা মোটেই গ্রহণযোগ্য না, এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশে বা আইনের শাসন যারা আছে এটা একেবারে গ্রহণই করব না। আমি বরঞ্চ ধন্যবাদ জানাই আমার পরেই ওইখানে আজকের অনুষ্ঠানের যিনি পরিচালক জিল্লুর, তিনি পরে যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে ঠিক ওনার পাশে বসে এর আগে এই মবকে জাস্টিফাইড করার পরে এইখানে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করা হয়েছে, আজকে যেভাবে জাস্টিফাই করা হলো, আগামীকাল না জানি কেউ আবার সুযোগ দেয় আর কি। তার মানে আমি বলতে চাই, এইটা খুবই অনুরোধ করি, বিশেষ করে এই কারণে যেহেতু আমরা নির্বাচনের পথে যাচ্ছি এবং আমরা কোনোভাবে নির্বাচন ডিস্টার্ব হোক চাই না, যতটুকু ভালো সম্ভব সেইটুকুই করি, কেউ যেন মবের উস্কানি ধারায় না থাকি, কারণ এইটা যদি দমন না করতে পারি ওই নিজের ঘাড়ে কিন্তু এক সময় পড়বে, এটা মনে রাখতে হবে। কেউ এর থেকে আমরা এবং এই যে আলোচনা হয়েছে গণতন্ত্রের পথে হাঁটার ক্ষেত্রে খুবই প্রতিবন্ধকতা। অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, যে নির্বাচনের পথে মবের দুশ্চিন্তা, দেখেন আমরা অহেতুক শব্দ নিয়ে বিতর্ক করছি। এরশাদ সাহেবের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় ককটেল বা বোমা ফাটালে সংবাদপত্র লিখলে এরশাদ সাহেব বললেন যে এটা লেখা যাবে না, তো তখন সাংবাদিকরা বের করেছিলেন যে কর্মসূচি ছুড়িয়া মারা হইল, কিংবা আজকে একটা কর্মসূচি বিস্ফোরিত হইয়াছে। কর্মসূচি বিস্ফোরিত হয় কখন? তো পাঠক বুঝতে পারতো যে আসলে কি ঘটেছে পল্টনে বা বাণিজ্যিক এলাকায়। আপনি শব্দ বড় কথা না, মনে রাখতে হবে যে আইন নিজের হাতে তুলে নিয়ে কিংবা নিজের উদ্দেশ্য হাসিলের জন্যে
একটা গোষ্ঠী তৈরি করা বা অযাচিতভাবে একটা গোত্র তৈরি করে সেটা মানুষের জীবন হরণ করা হোক, সম্পদ হোক, এবং এই তালিকা তো দীর্ঘ। আমাদের সুস্পষ্টভাবে মনে রাখতে হবে যে অ্যাডভোকেসি এক জিনিস, প্রেশার গ্রুপ এক জিনিস, এগুলো সম্পর্কে আমরা জানি। আর নিজে হাতে আইন তুলে নিয়ে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কাজ করা কিন্তু এক জিনিস না। আমরা কাউকে স্টেরিওটাইপিং করতে চাই না, কাউকে লেভেলিং দিতে চাই না যে অমুক করেছেন বা অমুক করেননি কাজটা, কিন্তু মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটছে আপনি যে নামেই বলেন, আমি যদি একটা নতুন শব্দও তৈরি করি বড় করে, যে অযাচিতভাবে কিংবা আইন বহির্ভূতভাবে নিজের হাতে দায়িত্ব গ্রহণ করে বিচার এক ধরনের তৈরি করা, আমি যদি খুব একেবারে অন্য কোনো কিছু বাদ দিয়েও করি, তাতে কি কিছু এসে যায়? আপনি কোন শব্দ বললেন সেটা বড় কথা না, আইন শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু না, যেটা আমাদের প্রেসিডেন্ট উনিও বলছিলেন যে ভবিষ্যতে যারা আসবেন রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে বা আরও 1 দশক 2 দশক, তাদেরকে যে নিরাপত্তার মুখোমুখি হতে হবে সামাজিক ব্যবস্থা একবার যদি ফাটল ধরে এবং একবার যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে কি প্রত্যেকে নিজের মতো একটা বাহিনী পুষবে, প্রত্যেকে নিজের মতো একটা গোষ্ঠী রাখবে এবং প্রত্যেকেই বলবে যে আমার স্বার্থ উদ্ধারের জন্য আইন প্রয়োগের জন্য? দেখেন, এটা কার্টুন বা সিনেমা না, এটা সুপারম্যান সিনেমা না বা স্পাইডারম্যান সিনেমা না, বা এটা ব্যাটম্যান না যে নিজের হাতে কেউ কোনো দায়িত্ব পালন করছে না, তো তিনি রাতের অন্ধকারে একটা বিশাল ব্যাটম্যানের পোশাক পরে কাজ করেন। রাষ্ট্র আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোর উপর আস্থা রাখতে হবে, সেগুলোকে কাজ করতে হবে এবং কেউ কাউকে কোনো নামে অভিহিত করব না, কিন্তু ঘটনা যদি ঘটে সেটা বলতে হবে। একটু আপনাকে মনে করে যে আজকের যে সেমিনারটা ছিল তার টাইটেল ছিল কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন, সেইখানে মবকে জাস্টিফাই করা হচ্ছিল আর কি। জি, শামসুজ্জামান দুদু, নির্বাচনের পথে দেশ, মব নিয়ে দুশ্চিন্তা, আমি কোনটা নিব, সন্ত্রাস না আইনের শাসন, এটা আগে ডিসাইড করতে হবে। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা হচ্ছে সন্ত্রাসের বিপক্ষে, আইনের শাসনের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণতন্ত্রের সপক্ষে। তো এটা যদি আমরা মাথায় রাখি, কিছু ত্রুটি বিচ্যুতি আমরা হয়তো মেনে নিব, কিন্তু ওই সন্ত্রাসকে লালন করে ভালো কিছু কোনোভাবেই প্রত্যাশা করা যাবে না। একেবারে আমাদের শুরুতে 71-এর পরে, স্বাধীনতা পরপরই মুক্তিযুদ্ধের নামে যেদিন ওই বাইতুল মোকাররমে বিখ্যাত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাহেব ওই যে ব্যানার চার্জ করে একজন রাজাকারকে মানে খুঁচাই হত্যা করেছিল, জিনিসটা উনি কোন বিবেচনা থেকে করছে সেটা বড় কথা না, সেই দেশে এবং সারা বিশ্বে মুক্তিযুদ্ধ শব্দটা ওইটার সঙ্গে যুক্ত হয়ে গেল এবং সেটি কি ভয়ঙ্কর এবং কতটা মর্যাদা হানিকর, টোটাল মুক্তিযুদ্ধে কতটা ভয়ঙ্কর এবং মর্যাদা হানিকর সেটা বোধহয় কাদের সিদ্দিকী সাহেব পরে বুঝতে পারছে। তো কিন্তু সেটি আমরা বাদ দিতে পারি। ঠিক তেমনি এখনো যে ঘটনাগুলো হচ্ছে, এটা আমি কারোর উপর ছেড়ে দেওয়ার পক্ষে না। রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ সকলকে এই বিষয়ে ঐক্যবদ্ধ করতে না পারলে, এটা বিচ্ছিন্ন ঘটনা না, কিন্তু আমি শুধু অমুক দল পারবে বা সরকারি পারবে বা পুলিশ পারবে, মিলিটারি পারবে, এটা সেই পর্যায়ের ঘটনা না। আইনের শাসনের জন্য এটা যেটা স্বামী সাহেব বললেন, যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাকে কার্যকর করতে হবে, তাহলে এটা আমরা মানে যে গণঅভ্যুত্থান তার মর্যাদা রক্ষা করতে পারবো এবং আগামী দিনে সামনের দিকে এগোতে পারবো। ফয়েজ আহমদ, এই যে পুরো দেশ নির্বাচনের পথে, মব দুশ্চিন্তা এবং মব মোকাবেলায় সরকার আসলে কতটা প্রস্তুত এবং কি মানে দৃঢ়তার জন্য কি পদক্ষেপ আসলে সরকারের? এই মুসিবতের একটা প্রশ্ন তাকে করা হলো। মুসিবত না, দেখুন প্রথম কথা হচ্ছে সরকার ফ্রম দ্য ভেরি বিগিনিং সরকার কিন্তু কোনো ধরনের বেআইনি সংঘবদ্ধ হামলা, আক্রমণ এগুলি কখনোই টলারেট করেনি। সরকারের অবস্থানটা পরিষ্কার, কিন্তু এটা তো সত্য সরকার অনেকগুলি জায়গায় ব্যর্থ হয়েছে এই ধরনের ঘটনাকে সামাল দিতে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন হয়েছে? এখন ধরুন এটা একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রতিনিধি আমি কথা বলতাম, তাহলে যাই হোক আর না হোক আমি আমার সরকারকে এটা প্রোটেক্ট করার জন্য না, আমি সেই ব্যক্তিগতভাবে আমি সেই প্রক্রিয়া পছন্দ করি না, সরকারে আছি বলে এটা সাফাই গাইতে হবে এরকমও মনে কিছু জায়গায় ব্যর্থতা তো আছে, সরকারও মনে করে না। ব্যর্থতার জায়গাগুলি কিন্তু শুধু সরকারের না, অনেস্টলি বলি আমি, দুদুভাই খুবই সুন্দরভাবে, এটা কালেকটিভ ফেইলিওর। একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা এমানসিপেটরি ভায়োলেন্সের ঘটনা সারা দুনিয়ায় স্বীকৃত। খেয়াল করুন, এটা পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে একটা অভ্যুত্থান ঘটেনি,
এর ফলে কি হয়, নানান জায়গায় নানানগুলি কোয়ার্টার অথরিটি তৈরি হয়, যারা অভ্যুত্থানে সক্রিয়ভাবে হয়তো অংশ নিয়েছে, পরবর্তী সে নিজেকে এম্পাওয়ার্ড মনে করে যে আমি তো এটার এই রাইটস আমার, আমি এই সরকার গঠন করেছি, এই দেশ ফ্যাসিবাদ বিতাড়িত করতে আমার সরকার ভূমিকা আছে। আমার। সুতরাং সে নিজেকে, সুতরাং আমাদের ওই ভাই যেটা এক্সাম্পল দিয়ে বললেন, মানুষের এই যে আইনের প্রতি জ্ঞানবোধ, এটা যত বেশি জাগ্রত হবে, এগুলি থাকবে না। সরকার এটার বিপক্ষে। আমরা আশা করি নির্বাচনকে সামনে রেখে পলিটিক্যাল পার্টিগুলি আরো বেশি অর্গানাইজড, অন্তত এই সমস্ত জায়গায় কেউ ভায়োলেন্সটাকে অ্যালাউ করবে না, প্রমোট করবে না। আমরা একটা পিসফুল অবস্থার মধ্যে দিয়ে সামনে আমরা সেই প্রত্যাশা রাখি। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।